পর সবাই মিলে ক্লাসের দিকে যেতে লাগলো। তখনই জয়ের চোখ নদীর দিক থেকে আসা রাস্তায় পড়ল। আর জয় দেখতে পেল আরোহী নীলের সাথে হেসে হেসে কথা বলতে বলতে নদীর দিক থেকে আসছে। এসব দেখতে দেখতে জয় ক্লাসে চলে গেল। অন্যদিকে আমি বাড়িতে গিয়ে ব্যাগটা ড্রয়িং রুমে সোফায় ছুঁড়ে ফেলে দিলাম। মা তখন রান্নাঘরের দিকে যাচ্ছিল, আর আমার এমন ভাবে ব্যাগ ছুঁড়ে মারা দেখে মা বলল, সাগর, এটা কোন ধরনের অসভ্যতা? ভার্সিটি থেকে এসে কেউ এইভাবে ব্যাগ ছুঁড়ে মারে? আমরা এতদিনে তোমাকে এই শিখিয়েছি? আমার মাথা এমনিতেই গরম ছিল। মার কথাগুলো শুনে আরো গরম হয়ে গেল। ব্যাগ কিভাবে রাখতে হয় বা না রাখতে হয় তা আমাকে শেখাতে এসো না। তোর হঠাৎ কি হলো? ভার্সিটি থেকে এসে এমন করছিস কেন? এমন করছি মানে? কি করেছি? এইভাবে রাগারাগি করছিস কেন? মন চেয়েছে রাগারাগি করেছি, এতে তোমার কি? সাগর, মাথাটা একটু ঠান্ডা কর আর আমাকে বল কি হয়েছে। ধুর, আমার কিচ্ছু হয়নি, তুমি যাও তো এখান থেকে। মার হাতটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলাম। মা হঠাৎ আমার এমন ব্যবহার থেকে অনেকটা অবাক হয়ে গেল, কারণ মা জানে আমার মাথায় অনেক বেশি রাগ উঠে গেলেই একমাত্র তখনই আমি এমন কিছু করি। তাই মা আমাকে বিরক্ত না করে রান্নাঘরের দিকে চলে গেল রান্না করার জন্য। অন্যদিকে আমি আমার রুমে গিয়ে বিছানায় বসে মাথা শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার মাথা কিছুতেই শান্ত হলো না। উল্টে বারবার আমার মাথায় আরোহী আর নীল সেই কথাগুলো ঘুরতে লাগলো, আর আমি আস্তে আস্তে নিচের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে লাগলাম। দেখতে দেখতে এক পর্যায়ে আরোহীর জন্য আমার মাথায় এতটাই রাগ উঠে যায় যে আমি বিছানা থেকে উঠে ঘরের সবকিছু ভাঙতে লাগলাম। আমার ঘরের শব্দ শুনে মা দৌড়ে আমার রুমে চলে আসলো। মা আমার রুমে এসে দেখে আমার ঘরের সবকিছু ভেঙে ফেলেছি, আর আমি পাগলের মতো করছি। তাই মা আমার কিছুটা কাছে এসে আমাকে জিজ্ঞাসা করে, সাগর, বাবা তোর হঠাৎ কি হলো? এমন করছিস কেন? তুমি আবার এসেছ? তোমাকে না বলেছি আমাকে একা থাকতে দাও? তা না হয় দিব, কিন্তু তার আগে বল তুই এমন করছিস কেন? হঠাৎ আমার কি হলো জানি না, আমি সরাসরি গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কিরে, কান্না করছিস কেন? মা, ওই অনেক খারাপ, আমাকে এইভাবে কষ্ট দিলে কেন? আমি ওর এমন কি ক্ষতি করেছিলাম যার জন্য ও আমার সাথে এমন করলো? মা, আমি তোর স্বাধীনতা কেড়ে নিতে চাইনি, এমনকি ওকে শাসনও করতে চাইনি। তাহলে তাহলে ও আমাকে এত বড় কষ্ট দিল কেন? আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি ওকে ভালোবাসতে বলিনি। তাহলে তাহলে ওই ছেলের সাথে মিলে আমাকে মারতে চায় কেন? আমাকে যদি ওর ভালোই না লাগতো তাহলে আমাকে বলে দিতেই পারতো। আমি কখনোই সামনে যেতাম না, শুধু শুধু আমার জীবন কেড়ে নিতে চাইলো কেন? কে তোর জীবন কেড়ে নিতে চায়? একবার তার নামটা বল। ওর নাম। এইটুকু বলার পরেই হঠাৎ করে আমার জন্য সম্পূর্ণ পৃথিবীটা থেমে গেল। তাই এরপর আমি আর কিছু বলতে পারলাম না। আমি কিছু বলছি না দেখে মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, সাগর, মেয়েটা কে? নামটা একবার বল। আমি নিশ্চুপ। আমি এখনো মার কাঁধে মাথা দিয়ে রেখেছি, তাই মা আমার দিকে তেমন ভাবে খেয়াল করেনি। কি হলো বল। আমি চুপ করে আছি। এই সাগর, কথা বলবি? মা আর কিছু বলতে পারল না, কারণ মা শেষের কথাটা বলার সময় মা আমার মাথা কাঁধের দিকে উঠিয়ে তার মুখের সামনে নিয়ে যায়। আর তখন মা দেখতে পায় আমার চোখ বন্ধ হয়ে রয়েছে, এমনকি আমার মুখ দিয়ে নিঃশ্বাসও অনেক আস্তে আস্তে পড়ছে। মা আমাকে এইভাবে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। সাগর, এই সাগর, কথা বল। বাবা তোর কি হয়েছে? কথা বল। এমন ভাবে চুপ হয়ে গেলি কেন? কথা বল বাবা। আমি এইবারও কথা বললাম না। মার চিন্তা আরোই বেড়ে গেল। এখন বাড়িতে বাবা নিধি কেউ নেই। মা কোনো মতে আমাকে বিছানায় রেখে তাড়াতাড়ি দৌড়ে নিচের রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে বাবাকে ফোন করে। হ্যালো, তুমি এখন কোথায়? আমি তো অফিসে। আর তোমার কি হয়েছে? তোমার কণ্ঠে এমন শোনা যাচ্ছে কেন? তুমি যেখানেই থাকো না কেন, এখনই বাড়িতে আসো। কেন, কি হয়েছে? সাগর কথা বলছে না। কথা বলছে না মানে? সাগর না আজকে ভার্সিটিতে গেল, তুমি ওকে এখন কোথায় পেলে? এত কিছু বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, আমার অনেক ভয় লাগছে। আচ্ছা আচ্ছা, একটু শান্ত হও
আর আমাকে বলো সাগরের কি হয়েছে। জানি না, হঠাৎ করে ভার্সিটি থেকে এসে ঘরের সবকিছু ভেঙে আমাকে জড়িয়ে কান্না করছিল আর আমাকে কিছু বলছিল, কিন্তু এর মাঝে হঠাৎ করে সাগর কথা বলা বন্ধ করে দেয়। আমি ওর মাথা আমার মুখের সামনে এনে দেখলাম সাগর অজ্ঞান হয়ে গিয়েছে। কি বলো এইসব? আমি ঠিকই বলছি, তুমি তাড়াতাড়ি কিছু করো, আমার অনেক ভয় লাগছে। আমার অফিস তো বাসা থেকে অনেক দূরে, আমি বাসায় যেতে যেতে যদি সাগরে কিছু হয়ে যায়। আমি এসব শুনতে চাই না, তুমি যেভাবেই পারো আমার ছেলেকে বাঁচাও, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি নিজেকে শান্ত করো, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করে দিচ্ছি। অ্যাম্বুলেন্স আসলে তুমি সাগরকে নিয়ে হাসপাতালে চলে যেও। আচ্ছা। আর তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। একটু তাড়াতাড়ি করো। মা কান্না করে কথাটা বলেই ফোনটা কেটে দিল। অন্যদিকে বাবা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে আমাদের বাড়ির ঠিকানা দিয়ে দিয়ে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাবা অফিস থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরেই রাস্তায় জঞ্জাটে পড়ে যায়। জঞ্জাট তো বলে জঞ্জাট, অনেক বড় জঞ্জাট। দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়, কিন্তু তবু জঞ্জাট শেষ হওয়ার কোনো নামগন্ধই নেই। অন্যদিকে মা বাবার সাথে কথা শেষ করে এক গ্লাস জল এনে আমার চোখে ছিটাতে থাকে, যদি জ্ঞান ফেরে সে আসায়। কিন্তু না, তবু আমার জ্ঞান ফেরেনি। তাই মা কান্না করতে করতে আমার মাথায় হাত বুলাতে থাকে। দেখতে দেখতে অনেক সময় চলে যাওয়ার পরেও যখন অ্যাম্বুলেন্স আসার কোনো নামগন্ধ নেই, তখন মা বাবাকে আবার ফোন দেয়। হ্যালো, তুমি কোথায়? আমি রাস্তার জ্যামে আটকে গিয়েছি, অ্যাম্বুলেন্স এসেছে? না, তুমি একটু কিছু করো না, এইভাবে সাগর বেশি সময় থাকলে পরে না আবার। তুমি চিন্তা করো না, আমি দেখছি অ্যাম্বুলেন্স কোথায় আছে। বাবা কল কেটে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ফোন করে। হ্যালো, তোমরা কোথায়? পৌঁছাতে আর কত সময় লাগবে? স্যার, আমরা জ্যামে ফেসে গিয়েছি, জ্যাম ছুটতেই আমরা পৌঁছে যাব। আচ্ছা। বাবা কল কেটে একদম পাগলের মতো চুলে হাত দিয়ে ঘোরাতে থাকে, কারণ বাবার মাথায় কিছুই ঢুকছে না। এখন সে কি করবে, কিভাবে আমাকে হাসপাতালে নিয়ে যাবে? তখনই বাবার আমার বন্ধুর কথা মনে পড়ল। আর ভার্সিটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, তাই বাবা তাড়াতাড়ি জয়ের নাম্বার বের করে জয়কে ফোন দেয়। জয় তখন ক্লাস করছিল, মোবাইলে কল এসেছে, তাই হাতে নিয়ে দেখে বাবা ফোন দিয়েছে। বাবা সচরাচর ফোন দেয় না, তাই জয় প্রফেসরকে বলে কল ধরার জন্য বাইরে চলে যায়। হ্যালো কাকা, নমস্কার, কেমন আছেন? বাবা, আমি ভালো আছি, তোমরা এখন কোথায়? কাকা, আমরা তো ভার্সিটিতে। আর আপনার কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? বাবা, তোমরা আমার একটা সাহায্য করতে পারবে? তোমরা যদি সাহায্য না করো তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, প্লিজ না করো না। কাকা, কি করতে হবে শুধু একবার বলুন, আর আপনি কান্না বন্ধ করুন। সাগর বাড়িতে অজ্ঞান হয়ে অনেক সময় ধরে পড়ে আছে। আমি অ্যাম্বুলেন্সকে ফোন করেছি, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে অ্যাম্বুলেন্স বাসায় যেতে পারছে না, আর আমিও রাস্তায় জ্যামের কারণে আটকে রয়েছি। দয়া করে তোমরা একটু বাসায় গিয়ে সাগরকে হাসপাতালে পৌঁছে দাও না। কি, সাগর বাসায় গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে? হ্যাঁ কাকা, আপনি চিন্তা করেন না, আমরা সবাই এক্ষুনি আপনাদের বাড়ি গিয়ে সাগরকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। একটু তাড়াতাড়ি করো, এমনিতেই অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আচ্ছা। তারপর জয় ফোন কেটে দৌড়ে ক্লাসে গিয়ে নিচের ব্যাগে বই খাতা তাড়াতাড়ি করে ভরতে লাগলো। কিরে, ফোন করেছিলি আর এগুলো ভরে কোথায় যাচ্ছিস? সাগরের বাড়ি যাচ্ছি, তোরাও আমার সাথে আয়। কেন, কি হয়েছে? সাগর নাকি বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। অ্যাম্বুলেন্সে ফোন করেছে, কিন্তু জ্যামের কারণে পৌঁছাতে পারছে না। কি বলিস এসব? হ্যাঁ, তাড়াতাড়ি কর, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। তাড়াতাড়ি কর, আমরা দেরি হওয়ার আগেই আমাদের সাগরকে হাসপাতাল নিয়ে যেতে হবে। হ্যাঁ চল। তারপর সবাই মিলে ব্যাগ গুছিয়ে প্রফেসরকে বলে বাইকের কাছে দৌড়ে গেল। ওদের কথা জয়, পূজা, আরোহী, ঋতু সবাই শুনে ফেলেছে, তাই ওরা ওদের সাথে চলে যায়। আরোহী রুম থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, তাই সবাই আরোহীকে রেখেই বাইকে করে আমাদের বাড়িতে চলে আসে। আর আরোহী একটা অটো করে আমাদের বাড়িতে চলে আসে। কাকি, সাগর কোথায়? সাগর ওর রুমে অজ্ঞান হয়ে রয়েছে, তোমরা কিছু একটা করো। আপনি কোনো চিন্তা করেন না, আমরা এসে গেছি। আমরা এখন আর সাগরের কিছু হতে দেব না। হাসপাতালের রাস্তায় তো জ্যাম, তোরা তাহলে সাগরকে হাসপাতালে নিয়ে যাবি কি করে?
ওই চিন্তা তোকে করতে হবে না। সাগরকে কিভাবে হাসপাতালে নেব সেটা আমরা ভালো করেই জানি। তারপর সবাই ধরাধরি করে আমাকে বাইকের কাছে নিয়ে গেল। তারপর আমাকে মাঝে বসে বাইকে করে অনেক কষ্টে হাসপাতালে নিয়ে গেল এবং বাকিরা আমাকে হাসপাতালে আনার পরে ডাক্তার আমাকে দেখে তাড়াতাড়ি আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। কিছু সময় পর আমার বাবা মা আরোহী, জয় এবং বাকিরা মার সাথে হাসপাতালে এসে উপস্থিত হয়। জয়, সাগর কোথায়? কাকি, ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছে। কিন্তু কাকি, আপনি চিন্তা করেন না, সবকিছু ভালো হয়ে যাবে। তারপর আর কেউ কোনো কথা বলেনি। মা মায়ের মতো কান্না করতে লাগলো আর আরোহী জয়ার মাকে সান্ত্বনা দিতে লাগলো। আরো কিছু সময় পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে। ডাক্তার, আমার ছেলে কেমন আছে? ভালো, কিন্তু ওকে আনতে যদি আর একটু দেরি হয়ে যেত তাহলে হয়তো আমরা আর ওকে বাঁচাতে পারতাম না। ডাক্তার, সাগর হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? আমি আপনাকে সেই দিন বারবার করে বলে দিয়েছিলাম ওকে কোনো রকম চিন্তা করতে দেবেন না। অতিরিক্ত চিন্তা করার জন্য সাগর অজ্ঞান হয়ে গেছে। সাগর হঠাৎ কি নিয়ে এত চিন্তা করেছে তা আমরাও জানি না। আমি আপনাদেরকে শেষবারের মতো বলে দিচ্ছি, সাগরের একটু বেশি করে খেয়াল রাখবেন। যদি আপনারা না পারেন তাহলে এমন কাউকে আনেন যে সবসময় ওর সাথে থাকবে, না হলে কোনো এক সময় ওর বড় কিছু হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা ব্যবস্থা করছি। সবকিছু ওই মেয়েটার জন্য। আজকে আমার সাগরের এই অবস্থার জন্য একমাত্র ওই মেয়েটা দায়ী। তুমি কার কথা বলছো? নাম কি মেয়েটার? সাগর নাম বলেনি, শুধু এইটুকু বলেছে ওর নাকি একটা মেয়েকে ভালোবাসতো আর সেই মেয়েটা নাকি কার সাথে মিলে ওকে। কার সাথে মিলে কি কাকি? কার সাথে মিলে জানি সাগরকে মেরে ফেলতে চায়। কি? কিন্তু কেন? আমাদের সাগর ওই মেয়েটার কি ক্ষতি করেছে? জানি না, শুধু আমাকে বলল মেয়েটা নাকি সাগরকে তার জীবনের কাঁটা মনে করে আর মেয়েটারই এক বন্ধু নাকি। বন্ধু নাকি কি? সেই দিন সাগরকে অ্যাক্সিডেন্ট করেছিল। কি? হ্যাঁ। কিন্তু মেয়েটার নাম কি? মেয়েটার নাম বলার আগেই তো সাগর অজ্ঞান হয়ে যায়। জয়, তোরা কি জানিস মেয়েটা কে? না কাকা, আমরা কিছুই জানি না। আচ্ছা। তারপর কিছু সময় অপেক্ষা করে আমার জ্ঞান ফেরার পর সবাই আমার সাথে দেখা করে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। আরোহী, তাহলে আজকের মতো বাই, কালকে আবার দেখা হবে। আচ্ছা। কথাটা বলেই সেখান থেকে চলে যায়। জয়, জয়া এবং বাকিরা খেয়াল করেছে আরোহীর মন খারাপ। যখন মার মুখ থেকে শুনল আমি একটা মেয়েকে ভালোবাসি, তখন থেকে আরোহীর মন খারাপ। কারণ এতদিন আমার কাছাকাছি থাকতে থাকতে, আমার সেবা করতে করতে আরোহীর মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি হয়েছে। শুধু ভালোবাসার সৃষ্টি হয়নি, এই কয়েকদিনে ভালোবাসাটা অনেক গুণে বেড়ে গিয়েছে। আমাকে নিয়ে আরোহী মনে মনে অনেক স্বপ্ন সাজিয়ে ফেলেছে। কিন্তু আরোহী যখন শুনল আমি অন্য কাউকে ভালোবাসি, তখন 1 মিনিটে তার সব স্বপ্ন ভেঙে গেল। সবাই সামনে ছিল দেখে আরোহী কান্না করতে পারেনি। কিন্তু বাড়িতে যাওয়ার পথে আরোহী অটোতে বসে কান্না করতে থাকে। অন্যদিকে জয় এবং বাকিরা বাইক নিয়ে একটা পার্কে চলে গেল। জয়, তুই আমাদের এখানে রেখে নিজে কি ভাবতে বসে গেলি? কাকির কথাটা অনেক ভাবাচ্ছে। কেন? আর তুই তখন কাকিকে সত্যিটা বলতে দিলি না কেন? কারণ এটা সঠিক সময় ছিল না। তখন যদি জানিয়ে দিতাম তাহলে আরোহীকে সবাই ভুল বুঝতো। এসব বাদ দে, এখন বল তোদের কি মনে হয় কাকি যা বললো তা সত্যি? কারণ আমার মনে হয় না সাগর কাকিকে এইসব বলেছে। তোর মনে না হলো আমার মনে হচ্ছে সাগর এইসব কাকিকে বলেছে, আর আমি এইসব জানি। সাগর এইগুলো কথার থেকে বরং কথাই জেনেছে। সাগর কখন জেনেছে? আজকে ভার্সিটিতে গিয়ে। কি বলিস? হ্যাঁ, তাছাড়া সাগর এখন ভার্সিটির থেকে এইভাবে চলে আসলো কেন, তারও একটা কারণ আমি বুঝতে পারলাম। কি কারণ? কারণ এই যে আজকে আরোহী আর নীল হয়তো ভার্সিটি নদীর পাড়ে বসে কথা বলছিল এই বিষয় নিয়ে, আর সাগর তখন হয়তো এইসব শুনে ফেলেছে, তাই এমন ব্যবহার করেছে। তার মানে আরোহী নীলের সাথে মিলে এইসব করেছে? আমার তো তাই মনে হচ্ছে। কিন্তু কিন্তু কি? আরোহী হঠাৎ নীলের সাথে মিলে এমন একটা কাজ করতে যাবে কেন? আমারও তো একই প্রশ্ন। তাহলে চল আমরা সরাসরি আরোহীকে গিয়েই জিজ্ঞেস করি। কোনো লাভ হবে না।
কেন? আরোহী আমাদের কাছে সত্যি বলবে তার সম্ভাবনা কি? তাহলে এখন আমরা কি করব? এক কাজ করা যায়, কি? আগে আমরা নিজের মতো করে সবকিছু জানার চেষ্টা করব। যদি আমরা কিছু জানতে পারি তখন কি হবে? তখন না হয় আরোহীকে সবাই মিলে জিজ্ঞাসা করব। ঠিক আছে, তাহলে তাই করব। তাহলে আমরা কালকের থেকেই কাজ শুরু করব। আচ্ছা। তারপর সবাই যার যার মতো করে বাড়িতে চলে যায়। পরের দিন থেকে জয়, রাজু এবং বাকিরা খুঁজতে থাকে আরোহীকে। কেন আমাকে মারতে চেয়েছিল? দেখতে দেখতে অনেকগুলো দিন চলে যায়, কিন্তু ওরা কিছু খুঁজে পায় না। এমনকি আরোহী আর নীল যে আমার অ্যাক্সিডেন্টের পিছনে, সে প্রমাণ ওরা খুঁজে পায়নি। অন্যদিকে মা বাবা সেদিনে ডাক্তারের কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। ডাক্তার ঠিকই বলেছে, আমাকে এখানে রাখা বিপজ্জনক, বিশেষ করে এই মুহূর্তে, কারণ এখন আমার মাথা একদমই ঠিক নেই। হাসপাতালেও আমি গত কয়েকদিনে অনেক ঝামেলা করেছি, ঠিকমতো ঔষধ খাইনি, খাবারও খাইনি। মা বাবা আমার এই অবস্থা দেখে আরো চিন্তায় পড়ে যায়। তাই শেষমেশ আমার জন্য তারা অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, যে সিদ্ধান্তের কারণে আমার সম্পূর্ণ পৃথিবীটা পরিবর্তন হতে চলেছিল। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আমি হাসপাতাল থেকে বাড়িতে এসেছি, এখন অনেকটা সুস্থ, তবুও ভার্সিটি যায় না, কারণ এই 2 দিন বিশ্বাসঘাতকের মুখ দেখতে চায় না। তাছাড়া আমি ওদের মুখ দেখালে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবো না, তাই এখন বাড়িতেই সবসময় থাকি। কিন্তু কিছুদিন ধরে দেখছি মা বাবার নিধি আমাকে আড়াল করে কি জানি প্রতিদিন বলে। যদি আমি কখনো ভুলবশত উপস্থিত হয়েছে, তাহলে তারা অন্য বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। তেমনি আজকেও তারা এমনই কথা বলছিল, যে আমাকে দেখেছে তেমনি অন্য বিষয় নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। প্রতিদিন এই এক ব্যবহার আমার সহ্য হয় না, তাই আজকের আগে বলতে লাগলাম, তোমরা কিছুদিন ধরে কি শুরু করেছো বলো তো? আমরা আবার কি শুরু করলাম? তোমরা কি মনে করো আমি কিছুই বুঝি না? তোমরা 3 জন মিলে যে আমাকে আড়াল করে কিছু নিয়ে কথা বলো, তা আমি জানি না। এখন সত্যি করে বলো, তোমরা আমার আড়াল করে কি কথা বলো? বলবো, কিন্তু তার আগে তুই তোর বন্ধুদের খবর দিয়ে আন। কেন? বিষয়টা ওদেরও জানা দরকার, তাই। তোমরা কি এমন বলবে যা ওদের জানা দরকার? তুমি তোমার বন্ধুদের ডেকে নিয়ে আসো, তাহলে জানতে পারবে। ঠিক আছে, আমি ওদের আজকে দুপুরে আমাদের বাড়িতে নিয়ে আসতে বলছি। তাহলে তখনই জানতে পারবে আমরা কি নিয়ে কথা বলছিলাম। আচ্ছা। তারপর আমি আমার ঘরে গিয়ে জয়কে ফোন দিলাম। হ্যালো জয়। হ্যাঁ সাগর, বল। তোরা এখন কোথায়? ভার্সিটিতে। তুই ভার্সিটি আসিসনি কেন? এমনিতেই। এখন তোকে যা বলার জন্য কল করেছিলাম তা শোন। হ্যাঁ বল, আমি শুনছি। আজকে ক্লাস শেষ হওয়ার পর সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসিস। কেন, কোনো অনুষ্ঠান আছে নাকি? না। তাহলে? বাবা তোদের সামনে কি একটা গুরুত্বপূর্ণ কথা বলবে, তাই সবাইকে আসতে বলছে। ঠিক আছে, আসবো। তাহলে এখন ডাকি? আচ্ছা। আমি কল ডেকে দিলাম। হ্যাঁ, সাগর কি বললো? আজকে দুপুরে ওদের বাড়িতে যেতে বলেছে। কেন? কাকা আমাদের সামনে ওকে কি একটা কথা বলবে, তাই। আমাদের সামনে বলার কি আছে? হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা, তাই আমাদের উপস্থিত থাকতে বলেছে। আচ্ছা, তাহলে ক্লাস শেষে আমরা সবাই যাব। হ্যাঁ। অন্যদিকে সেই দিন আরোহী কান্না করতে করতে বাড়িতে গিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। তারপর থেকে আরোহীও ঠিকমতো খাবার খায় না, ঘর বন্ধ করে কান্না করে, সবসময় একা একাই থাকে। এই কারণে আরোহীর মা বাবা অনেক চিন্তায় পড়ে যায়, আর আজকে এক প্রকার জোর করে আরোহীকে তার ভার্সিটিতে পাঠিয়েছে। জয় এবং বাকিরা আরোহীর বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না, তাই সবাই আরোহীর সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। আরোহী ভার্সিটিতে আসার পর থেকে নিজের মনে একটা আশা পুষে রেখেছিল। আশাটি হলো আমার চেহারা দেখা, কারণ অনেক দিন হয়ে গেছে আমাকে দেখেনি। এমনকি সেই দিনের পর থেকে একবারের জন্যও আরোহী আমার সাথে কথা বলতে পারেনি, কারণ আমি আরোহীকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি। মোট কথা, আমার সাথে আরোহী যোগাযোগ করার সব পথ বন্ধ করে দিয়েছি। তো আরোহী ভার্সিটিতে এসে যখন জানতে পারলো আমি ভার্সিটিতে আসি না, তখন আরোহীর মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। কিন্তু জয় যখন বলল আমি সবাইকে বাড়িতে আসতে বলেছি, তখন একটু মন ভালো হলো। দেখতে দেখতে সময় কেটে গেল। ওদের ক্লাস শেষ হওয়ার পর সবাই আমাদের বাড়িতে এসে উপস্থিত হলো। সবাই বাবার সামনে বসে আছে। আমি ওদের উপস্থিত টের পেয়ে
ওদের ড্রয়িং রুমে আসলাম। আমি যখন দেখলাম আরোহী ওদের সাথে এসেছে তখন একটু রাগ হলো, কিন্তু বাবা বাড়িতে থাকার কারণে কিছু বলতে পারলাম না। কাকা, সাগর বলল আমাদের নাকি আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন। হ্যাঁ, তার জন্যই তো আমাদের সবাইকে আজকে ডাকলাম। কি কথা কাকি? আমরা ঠিক করেছি যত তাড়াতাড়ি সম্ভব সাগরের বিয়ে দিয়ে দেব। কি? হ্যাঁ, কি কার সাথে? আমরা মেয়ে দেখতে শুরু করে দিয়েছি, খুব তাড়াতাড়ি কোনো মেয়েকে পছন্দ করে ফেলবো। কাকা, আপনি এটা করতে পারেন না। আরোহিমা, তুমি কান্না করছো কেন? কাকি, আপনি তো কাকাকে একটু বোঝান। কি বোঝাবো? সাগরের বিয়ে যাতে অন্য কারোর সাথে না দেয়। কেন? জানি না, আমি শুধু জানি আপনারা সাগরের বিয়ে করতে পারবেন না। কিন্তু কেন? কি হয়েছে তা তো বলবে। আমি এত কিছু বলতে পারবো না, শুধু জানি ওর বিয়ে কারোর সাথে করাতে পারবেন না, আর যদি জোর করে ওর বিয়ে করান তাহলে। আরোহী আর কিছু বলতে পারলো না। আরোহী কান্না করতে করতে আমাদের বাড়ি থেকে বের হয়ে গেল। আরোহীর এই অবস্থা দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম। কি পাগল মেয়ে, হঠাৎ এমন পাগলামি করার মানে কি? মানে কি তা কিন্তু আমি বুঝে ফেলেছি। তোকে এত বুঝতে হবে না। তুমি একটু আরোহীর মাকে ফোন দিয়ে বলে দাও, আরোহী বাড়িতে গিয়ে না জানি কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। আর এও জানিয়ে দাও আমরা সবাই কালকে বা পরশু ওদের বাড়িতে যাব। আমরা সবাই ওদের বাড়িতে যাবো কেন? কথা পাকাপাকি করতে। কথা? কিসের কথা? তোর বিয়ের কথা। কার সাথে? আরোহীর সাথে। কখনোই না। তুমি ভাবলে কি করে আমি ওকে বিয়ে করব? কেন? এখানে ভাবার কি আছে? তাছাড়া আরোহী তোকে যেভাবে সেবা যত্ন করে সুস্থ করে তুললো তা দেখে আমি বুঝতে পেরেছিলাম আরোহী তোকে পছন্দ করে। আর আজকে ওর সামনে তোর বিয়ের কথা বলে শিওর হয়ে নিলাম। বাবা, তুমি জানো তোমাদের কথা আমি ফেলি না, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি বেঁচে থাকতে ওর মতো একটা খারাপ বিশ্বাসঘাত মেয়েকে আমি কিছুতে বিয়ে করতে পারবো না। আরোহী তোকে এত কষ্ট করে সুস্থ করে তুললো, আর তুই ওকে এত ঘৃণা করিস কেন? আমার সেবা করা ওটা তো শুধুমাত্র একটা নাটক ছিল। ওর কপাল ভালো আমি এখন মাত্র ওকে ঘৃণা করি। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এতদিনও জেলে থাকতো। কেন? তোর সাথে আরোহী এমন কি করেছে যার জন্য তুই ওকে এত অপছন্দ করিস? আমি তোমাদের এত কিছু বলতে পারবো না, শুধু এইটুকু বলে রাখি, আরোহী বাদে আমি সবাইকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু ওকে আমি জীবনেও বিয়ে করবো না। কথাটা বলে আমি রাগ করে বাড়ির বাইরে চলে গেলাম। অন্যদিকে জয় এবং বাকি সবাই এত সময় নীরব দর্শকের মতো সবকিছু দেখছিল। জয়, একটা সত্যি কথা বলবে? কি কথা কাকি? সাগর আরোহীর উপর এত রেগে রয়েছে কেন? ওর তো কিছুদিন আগে পর্যন্ত অনেক ভালো বন্ধু ছিল। কাকি, সেই দিন আপনি বললেন না সাগর একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটা অন্য কেউ না বরং আরোহী। তার মানে আরোহী সাগরের অ্যাক্সিডেন্ট করিয়েছিল? কাকা, আমরা এখনো শিওর না, কারণ আমরা এখন প্রমাণ খোঁজার চেষ্টা করছি, কিন্তু আরোহীর বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি। সাগর তো আর না জেনে বলে নাই, নিশ্চয়ই ও সবকিছু জেনেই তারপরে আমাদের এইসব বলেছে। হয়তো। তাহলে সাগরকেই জিজ্ঞেস করতে হবে আসলে হয়েছিল কি। হ্যাঁ কাকা, আমরা তাহলে আসি, বাড়িতে আমাদের কাজ আছে। আচ্ছা, সাবধানে যেও। তারপর সবাই বাড়িতে চলে গেল, আর মা বাবা এইসব নিয়ে ভাবতে শুরু করলো। অন্যদিকে আরোহী কান্না করতে করতে নিজের বাড়ির ভিতরে ঢুকে গেল। আরোহীদের নিজেদের অফিস, তাই আজকে আরোহীর বাবা অফিসে যায়নি। সেই সুবাদে আরোহীর মা বাবা ড্রয়িং রুমে বসে বসে কথা বলছিল। হঠাৎ আরোহীকে কান্না করতে করতে বাড়ির ভিতর ঢুকতে দেখে ওনারা একটু চিন্তায় পড়ে যায়। আরোহী কান্না করতে করতে কোনো দিক না দেখে সরাসরি রান্নাঘরে চলে যায়। আরোহীকে এইভাবে দেখে ওর মা বাবা আরোহীর পিছন পিছন যায়, কিন্তু তারা রান্নাঘরে পৌঁছানোর আগেই আরোহী একটা ছুরি নিয়ে নিচের হাতে রক কেটে ফেলে। আরোহীর বাবা দেখার সাথে সাথেই দৌড়ে গিয়ে আরোহীর হাত চেপে ধরে যাতে রক্ত বের না হয়। আরোহী হাত থেকে ছুরিটা ফেলে দেয়। আরোহী, এইসব কোন ধরনের পাগলামি? এমন করছিস কেন? বাবা, তুমি আমার হাত ছেড়ে দাও, আমি আর বেঁচে থাকতে চাই না। তোকে গিয়ে কেউ কিছু বলেছে?
যদি বলে থাকে তাহলে আমাদের বল, আমরা কিছু একটা করব। তোমরা আমার জন্য কিচ্ছু করতে পারবে না, এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো। কি হয়েছে তা তো আগে বলবি। এখন কি কথা বলার সময়? দেখতে পাচ্ছ না মেয়েটার হাত থেকে কত রক্ত বের হচ্ছে? যাও তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে আসো। হ্যাঁ আনছি। আর তুই আমার সাথে সোফায় চল, আগে তোর হাতে ব্যান্ডেজ করব, তারপর শুনবো তোর কি হয়েছে। আমি যে জিনিস পাওয়ার ইচ্ছায় এমন করেছি, তোমাকে বললে কি তুমি সেই জিনিস আমাকে এনে দিতে পারবে? তোর বাবা কি কখনো তোর চাওয়া জিনিস না এনে দিয়েছে? কিন্তু এই জিনিস তো আর বাকি 8-10টা জিনিসের মতো না, এইটা অনেক বড় জিনিস। তাতে কি হয়েছে? আমার মেয়ে কোনো কিছু চাইবে আর আমি যদি তা না এনে দিতে পারি তাহলে আমি কেমন বাবা হলাম? তাই তুই চিন্তা করিস না, আমি তোর চাওয়া জিনিস তোর কাছে এনে দেবো। তুমি কথাগুলো ভেবে বলছো তো? হ্যাঁ, তাছাড়া আমি জানি তুই আমার কাছে এমন কিছু চাইবি না যা আমার সাধ্যের বাইরে হবে। তবুও এখন একটু চুপ কর, আমি তোর হাতে ব্যান্ডেজ করে দেই। আচ্ছা। তারপর কিছু সময় বসে আরোহীর বাবা আরোহীর হাতে ব্যান্ডেজ করে দিল। এখন বল তুই এমন কেন করলি? আমার এমন একজনকে চাই যে কিনা সারা জীবন আমার পাশে থাকবে। এইটা তো ভালো কথা। আগে সম্পূর্ণ কথা শোনো, তারপর কথা বলো। হ্যাঁ বল। আমার জীবন সাথী হিসাবে আমার সাগরকে চাই। এই সামান্য কথার জন্য তুই তোর হাত কাটলি? বোকা মেয়ে। তোমাদের কাছে বিষয়টা সামান্য হলেও আমার কাছে সামান্য না। কেন? কারণ সাগরের মা বাবা সাগরের বিয়ের জন্য মেয়ে দেখতে শুরু করেছে, আর খুব তাড়াতাড়ি মেয়ে হয়তো পছন্দ করে ফেলবে। তুই চিন্তা করিস না, আমি আর তোর মা আজকে বিকালেই সাগরদের বাড়িতে গিয়ে তোদের বিয়ের কথা বলে আসবো। আমিও তোদের সাথে যাব। কেন, আমাদের ওপর কি তোর বিশ্বাস নেই? না, তা না। ঠিক আছে, যাস। অন্যদিকে জয়ের কথা শুনে আমার মা বাবা চিন্তায় পড়ে গেছে। আচ্ছা, তোমার কি সত্যি মনে হয় আরোহী সাগরের সাথে এমন কিছু করতে পারে? আমি কিছু জানি না। আমার মন একবার বলছে আরোহী সাগরের সাথে এমন করেছে, আবার বলছে না করেনি। আমার এই একই অবস্থা। তাহলে এখন কি করবে ভেবে দেখেছো? আমার মাথায় কিছুই ঢুকছে না। আমার মনে হয় আমাদের অন্য কোনো মেয়েকে খোঁজা উচিত। কেন? যদি আরোহী আসলে এমন কিছু করে থাকে তাহলে আমরা নিজেরাই আমাদের ছেলের জীবনে দুঃখ ডেকে আনবো। কথাটা তো তুমি ঠিকই বলেছো। তাছাড়া আমরা যদিও আরোহীর সাথে সাগরের বিয়ে ঠিক করি, আমার মনে হয় না সাগর বিয়ে করবে। এর চেয়ে ভালো সাগরের জন্য আমরা অন্য কোথাও মেয়ে দেখি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমাদের এইটাই করা উচিত। এইভাবেই ওনাদের কথা শেষ হলো। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আরোহীর ওর মার বাবাকে সাথে করে আমাদের বাড়িতে আসলো। ভাগ্যক্রমে তখন জয়ও আমাদের বাড়িতে ছিল। যদিও আমি জয়কে বাড়িতে বসিয়ে কোনো একটা কাজে বাইরে গিয়েছিলাম। তো সবাই ড্রয়িং রুমে বসে কিছু সময় কথা বলল। তখন আরোহীর বাবা আমার বাবাকে বলতে শুরু করলো, এখন তাহলে বলেই ফেলি, আপনাদের বাড়িতে হঠাৎ আসার কারণ কি? হ্যাঁ বলুন। জানি কথাটা আগে বলা উচিত না, কিন্তু মেয়ের ইচ্ছের কাছে হার মেনে শেষ পর্যন্ত আপনাদের কাছেই আসতে হলো। শুনলাম আপনারা নাকি সাগরের বিয়ের জন্য মেয়ে খুঁজছেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আসলে আমাদের মেয়ে আপনাদের ছেলেকে অনেক ভালোবাসে, তাই আমরা চাচ্ছিলাম ওদের দুজনের বিয়ে দিয়ে দিতে। দেখুন ভাই সাহেব, আমরা প্রথমে আমাদের ছেলের জন্য আপনাদের মেয়েকেই পছন্দ করেছিলাম এবং চেয়েছিলাম আপনাদের মেয়ে আমাদের পুত্রবধূ হবে। কিন্তু আপনাদের মেয়ে আমাদের ছেলের সাথে যা করেছে আর করতে চেয়েছে, তারপরে আমরা ওর সাথে আমাদের ছেলের বিয়ে দেওয়ার কথা চিন্তাই করতে পারি না। আমি কিছু বুঝলাম না, আর ওই সাগরের সাথে কি করেছে? জয়, ওনাদের একটু বলে দে তো। আসলে কাকা। হ্যাঁ। জয়, তোর মাথা কি ঠিক আছে? তুই শুধু শুধু আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস কেন? আরোহী, আমি তোর নামে কোনো মিথ্যে অপবাদ দিচ্ছি না। তাহলে একটু আগে তুই যা বললি এসব কি?
এইসব আমার কথা না, এইসব সাগরের কথা। এমনকি এইসব যখন বলা হচ্ছিল তুইও সামনেই ছিলি। কি? হ্যাঁ, তোর মনে আছে কিছুদিন আগে কাকি হাসপাতালে বলেছিল সাগর একটা মেয়েকে ভালোবাসে, আর সে নাকি তার কোনো বন্ধুর সাথে মিলে ওকে মারতে চাই। হ্যাঁ। হয়তো তুই জানিস না, সাগরের এই ভালোবাসার মানুষটা তুই। আর কি? সেই দিন সকালে তুই আর নীল ভার্সিটির নদীর পাড়ে বসে কথা বলছিলি সাগরের বিরুদ্ধে, আর কল্পনা করছিলি তখন সাগর তোদের পেছনে ছিল, আর সবকিছু নিজের কানে শুনেছে। জয়ের কথা শুনে আরোহী একদম চুপ হয়ে গেল। এতদিনে আরোহী বুঝতে পারল সাগর ওর সাথে কেন হঠাৎ করে এসব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তাছাড়া আরোহীর হয়তো আর কিছু বলার মতো ভাষা নেই, কারণ জয় যা বলল তা নিয়ে আরোহী নীলের সাথে কথা বলেছে, আর যার বিরুদ্ধে এমন ভয়ানক পরিকল্পনা করেছিল তা সে নিজেই শুনেছে। তাই এখন মিথ্যা বলে কোনো লাভ হবে না। আচ্ছা, আরোহী সেদিন নীলের সাথে যে কথাগুলো বলেছিল সে কথাগুলো কি আদৌ সত্যি, নাকি সবকিছু কোনো একটা নাটক ছিল? আরোহীকে নিশ্চুপ থাকতে দেখে আরোহীর বাবা বুঝতে পারল সবকিছু তার মেয়ে করেছে, কারণ কথায় আছে নীরবতা সম্মতির লক্ষণ। তাই আরোহীর বাবা বসা থেকে উঠে দাঁড়িয়ে আমার বাবার সামনে এসে হাত জোর করে দাঁড়ালো। আপনারা আমাদের ক্ষমা করে দিয়েন, আমরা জানতাম না আমাদের মেয়ে এতটা নিকৃষ্ট কাজ করেছে। আমরা যদি জানতাম তাহলে আমরা কখনোই ওর বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিয়েন। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে, ওর মতো একটা মেয়েকে আমি জন্ম দিয়েছি। একমাত্র মেয়ে, তাই ছোট থেকে সব সময় আদর ভালোবাসা দিয়ে বড় করেছি, তো তাই কখনো বুঝতেই পারিনি কখনো এতটা খারাপ হয়ে গিয়েছে। না না, আপনারা হাত জোড় করছেন কেন? আপনারা তো আর কিছু করেন নাই। কিন্তু করেছে তো আমাদেরই মেয়ে। আমরা যদি আগে জানতাম ও বড় হয়ে এতটা খারাপ হবে, তাহলে হয়তো ওকে ছোট থাকতেই মেরে ফেলতাম। অন্তত ওর জন্য আমাদের সম্মান হারাতে হতো না। তাতে কি হয়েছে? বাচ্চা মেয়ে না জেনে হয়তো ভুল করে ফেলেছে। কিন্তু করেছে তো আমাদেরই মেয়ে। এইটা ভুল না, এইটা অপরাধ, আর তার শাস্তি ওকে পেতেই হবে। এত সময় আরোহী ওর মা বাবার কথা চুপচাপ শুনছিল, আর তাদের প্রতিটা কথা আরোহীর বুকে তীরের মতো গিয়ে লাগছিল। তার সাথে আরোহী নয়ন থেকে একাধারে অশ্রু বেরোচ্ছে। তবু আরোহী কাঁপা কাঁপা কণ্ঠে উপরের কথাটা তার বাবাকে জিজ্ঞাসা করল। জানি না সত্য নাকি মিথ্যা, দুপুরে তোর কথা শুনে মনে হচ্ছিল তুই তোর জীবনে সাগরকে সব থেকে বেশি ভালোবাসিস, কিন্তু তুই সাগরের সাথে যা করেছিস তারপরে আমি আর তোকে সাগরের আশেপাশেও থাকতে দিব না। তার জন্য যদি আমাকে এই শহর থেকে অনেক দূরে যেতে হয়, দরকার পড়লে আমি তাই করব। না বাবা, তুমি অন্তত আমার সাথে এমন করো না। তুমি তো জানো আমি সাগরকে কতটা ভালোবাসি। আমি পারবো না ওকে ছাড়া থাকতে। যখন তুই সাগরকে মারতে চেয়েছিলি তখন কোথায় ছিল তোর এই ভালোবাসা? প্লিজ বাবা, তুমি আমার কথাটা একবার শোনো। চুপ, একদম চুপ। আমি আর তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। তোর জন্য আমি অনেক অপমানিত হয়েছি। আর না, কিছু না মনে করলে আপনি আমার একটা অনুরোধ রাখবেন। কি অনুরোধ? দয়া করে ওকে পুলিশের হাতে দিয়েন না, না হলে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। ও যত ভুল করে ফেলুক না কেন, আমি কখনোই চাইবো না ওর ভবিষ্যৎটা নষ্ট হোক। চুপ করে আছি। কিন্তু আপনারা চিন্তা করিয়েন না, আমি আর কখনো ওকে সাগরের আশেপাশে আসতে দিব না। আমি কিছুদিনের মধ্যেই ওকে নিয়ে এই শহর থেকে চলে যাব। বেশ, আপনি যখন বলছেন আমি তাহলে আরোহীর বিরুদ্ধে কিছু করব না। আপনার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আরোহীর মা, তোমার মেয়েকে নিয়ে বাড়িতে চলো। আরোহী, আয়। আরোহীর মা বাবা যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু এখনো আরোহী সেখানে দাঁড়িয়ে রয়েছে। তাই আরোহীর বাবা ধমকের সুরে বলল, কি বলছি কথা কানে যায় না? বাবা, আমাকে একটু সময় দেবে? কেন? আমার কাকা কাকিকে কিছু বলার আছে। অপরাধ করার আগে তো আমাদের বলো নাই, এখন আবার কি বলবে তুমি? বাবা, একটু দাও না সময়। ও, দাও না একটু বলতে। ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলে শেষ করো। কাকা কাকি, আমি জানি আপনাদের চোখে আমি এখন সবচেয়ে খারাপ মেয়ে। আপনারা আমাকে
আপনাদের ছেলের পুত্রবধূ করা তো দূরের কথা, আমাকে আপনাদের চোখের সামনেও দেখতে চান না, তাই না? চুপ করে আছি। আর জয়, তুই তো অনেক সহজেই বলে দিলি আমি একজনের সাথে মিলে সাগরের অ্যাক্সিডেন্ট করিয়েছি। আচ্ছা, তোর কাছে কি এর কোনো প্রমাণ আছে? না, নেই, কিন্তু সাগর যেহেতু নিজের মুখে বলেছে, তাহলে তার মিথ্যে কথা বলবে না। আমিও মানছি সাগর তোদের সত্য কথাই বলেছে, কিন্তু একটা কথা কি জানিস, আমরা নিজেদের চোখের সামনে যা দেখি তাই সত্যি মেনে নিই, কিন্তু কখনো ভাবি না এইটা তো মিথ্যাও হতে পারে। এমনকি সামনের মানুষটি তার সাথে এমন কেন করেছে তার উত্তরও খোঁজার চেষ্টা করি না। আচ্ছা জয়, তোকে কি সাগর বলেছে আমি আমার কোনো বন্ধুর সাথে মিলে সাগরের অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম? না, কিন্তু আমি জানি কার সাথে মিলে তুই এইসব কাজ করছিস। কার সাথে? নীলের সাথে। সবই তো দেখছি জানিস, কিন্তু এইটা কি জানিস নীল গত কিছুদিন ধরে ভার্সিটিতে আসেনি কেন? না, হয়তো ওর কোনো ব্যক্তিগত কাজ আছে, তাই হয়তো আসেনি। না, নীলের কোনো কাজের জন্য ও ভার্সিটিতে আসে না। তাহলে কেন আসে না? আর তুই এত কিছু জানিস কিভাবে ওর বিষয়ে? আমি জানি কারণ আমি নীলকে এক জায়গায় পাঠিয়েছি। কোথায়? জেলে। কি? হ্যাঁ। কিন্তু কেন? কি অপরাধে? কারণ ও সাগরকে অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করা আর না করা দিয়ে সত্যিটা বদলে যাবে না। সাগর সেই দিন যা শুনেছিল তার যেমন সত্য, তেমনি এই কথাটাও সত্য। আরোহী, তুই একটু পরিষ্কার করে বল, কি বলতে যাচ্ছিস? হ্যাঁ, একটু ভালো মতো বলো। তেমনি এই কথাটাও সত্য। সাগরের অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই আমি নীলের চলাফেরায় অনেক পরিবর্তন লক্ষ্য করি। পরিবর্তন? কেমন পরিবর্তন? আগের থেকে বেশি আমার কাছে আসতে চেষ্টা করত, যা সাগর থাকতে নীল কখনো করেনি, বা বলতে পারিস ওর করার সাহস হয়ে ওঠে নাই। তাই আমার নীলের উপর সন্দেহ হয়েছিল, আর সন্দেহ দূর করার জন্য সেই দিন আমি বুদ্ধি করে নীলের সাথে নাটক করি, কিন্তু সন্দেহ দূর হওয়ার জায়গায় সন্দেহ সত্যি হয়ে যায়, আর তখনই আমি সবকিছু আমার মোবাইলে রেকর্ড করে রাখি, পরে পুলিশকে দেখিয়ে ওকে পুলিশ দিয়ে ধরিয়ে দিই। আরোহীর কথা শুনে সবাই এতটা অবাক হয় যে কারোর মুখ থেকে কোনো কথাই বের হয় না। বাবা চলো, আমার কথা বলা শেষ। কথাটা বলেই আরোহী চোখের জল মুছতে মুছতে দরজার দিকে এগিয়ে যেতে থাকে। আরোহীর মা বাবাও আরোহীর পিছনে চলে যায়। তখন আমার মা আরোহীকে পিছন থেকে ডাক দেয়। আরোহী। হ্যাঁ কাকি। তুমি তোমার ছেলের জন্য অনেক কিছু করেছো, এখন আমার একটা কথা রাখবে? কি কথা কাকি? আমাকে এখন থেকে সবসময় মা বলে ডাকবে। কিন্তু কোনো কিছু নয়, আমরা আগে থেকে আমাদের ছেলের জন্য তোমাকে পুত্রবধূ করে আনতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ একটা ভুল বোঝাবুঝির জন্য আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে, আর তোমাকে আর তোমার বাবা মাকে কথা শোনাতে হয়েছে। সম্ভব হলে আমাদের তার জন্য ক্ষমা করে দিও। কাকা, আপনি এ কি করছেন? আপনি আমার বড়, আর বড়দের হাত সব সময় ছোটদের আশীর্বাদ বা শাসন করার জন্য ওঠা উচিত, কখনো ক্ষমা চাওয়ার জন্য না। এতে আমার পাপ হবে। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। কি কাজ? সাগরের মাকে তুমি মা বলে ডাকবে, আর আমাকে কাকা। এটা কোন কথা হলো? ঠিক আছে, আজকের থেকে তাহলে তোমাকে বাবা আর মাকে মা বলে ডাকবো। তার মানে আজকে থেকে আমার 2টা মা আর 2টা বাবা। হ্যাঁ। বিআই সাহেব, আমাদের ক্ষমা করে দিন। ছোট একটা ভুলের জন্য আপনাদের কত কিছু বলে ফেলেছি। ক্ষমা চাইতে হবে না, আপনি তো আর জেনে শুনে করেন নাই। আরোহী, তুইও আমাকে ক্ষমা করে দিস, না বুঝে তোকে ভুল বুঝেছি। আরে বন্ধুত্বে একটু আধটু ভুল বোঝাবুঝি হয়, ক্ষমা চাইতে হবে না।
তারপর সবকিছু হাসাহাসি করে কথাবার্তা বলে সবাই চলে গেল। এত ভুল বোঝাবুঝি মিটে গেল। এখন সবকিছু মঙ্গল মঙ্গলই হবে। আচ্ছা, আদৌ কি সব ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে? আদৌ কি সবকিছু মঙ্গল মঙ্গল হবে, নাকি এটা ঝড় আসার আগে শান্তি ছিল? কোনটা দেখতে দেখতে সেদিন চলে গেল। রাতে সবাই খাবার খেতে বসেছে। তখন বাবা আমাকে বলে, সাগর, তোর সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা? এখন কোনো কথা না, খাবার খেয়ে ড্রয়িং রুমে গিয়ে সব কথা হবে। আচ্ছা, তো খাবার খেয়ে সবাই ড্রয়িং রুমে বসলাম কথা বলার জন্য। বলো, কি বলবে? তুই তো জানিস আমরা তোর বিয়ের জন্য মেয়ে দেখছি। আমি তো বলেছি আমি এইসব ব্যাপারে কিছু শুনতে চাই না। তোমরা যার সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব, শুধুমাত্র একজনকে ছাড়া। আর সেইটা হলো আরোহী, তাই তো? হ্যাঁ। তোরা না এত ভালো বন্ধু ছিলি, তাহলে হঠাৎ এমন কি হলো যার জন্য তুই ওর নাম শুনতেই পারিস না? আমি নিশ্চুপ, কারণ আমি চাই না বিষয়টা বাবা মা জানতে পারুক। তুই আমাদের বলতে না চাইলেও কিন্তু আমরা সবটাই জানি, আর এইটাও জানি আরোহী তোর সাথে এমন ব্যবহার কেন করেছে। কি জানো তোমরা? তোর সাথে আরোহীর কি কারণে ঝগড়া হয়েছে? কে বলেছে তোমাদের? জয়। ও। আর আমরা এইটাও জানি আরোহী কেন এমন করেছে। কি জানো? আরোহী দুপুরে এসে বলে গেল, সেগুলো বাবা মাকে বলল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ে আরোহীর সাথে দেব। তোমাদের আমি কয়েকটা কথা ভালো করে বলি, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, বল। প্রথমত, তোমরা আমার মা বাবা। আমি চাই না তোমাদের সাথে এমন কোনো ব্যবহার করতে যার জন্য তোমরা কষ্ট পাও। দ্বিতীয়ত, ওই মেয়েকে আমি আর বিন্দুমাত্র বিশ্বাস করি না। ওকে বিয়ে করা তো দূরের কথা, আমি ওর মুখও দেখতে চাই না। কথাটা বলেই আমি উঠে চলে গেলাম। সাগর, শোন। বাবা, শোন। মা আমাকে পিছন থেকে ডাক দিল, কিন্তু মার ডাক না শুনে আমি চলে আসলাম। এখন তাহলে কি করবে? সাগর তো আরোহীকে বিয়ে করতে চায় না। দেখ, আমি চাই আরোহী আমাদের ঘরে বউ হয়ে আসুক, কারণ ও অনেক ভালো মেয়ে, আমাদের ছেলেকে অনেক সুখে রাখবে। কিন্তু কিন্তু কি? কিন্তু সাগর আরোহীকে একদমই পছন্দ করে না, তাই ওর সাথে আরোহীর বিয়ে দেওয়া ঠিক হবে না বলে আমি মনে করি। তাহলে এখন কি করবে? কি আর করব, আরোহীর বাবাকে ফোন করে জানিয়ে দেই সাগর আরোহীকে বিয়ে করতে চায় না। আচ্ছা, তাহলে তাই করো। যেমন কথা তেমন কাজ। বাবা আরোহীর বাবাকে ফোন করে বলে দিল আমি আরোহীকে বিয়ে করতে রাজি না। আমাদের মতোই আরোহীর পরিবারও খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে কথা বলছিল। একটা কথা বলে রাখি, আরোহী ছাড়াও আরোহীর আরো একটা বোন ছিল, ওর নাম নীলিমা। নীলিমা 7ম শ্রেণীতে পড়ে, আর আরোহী ও নীলিমা একই রুমে থাকে। তো কথা শেষ হওয়ার পর আরোহীর মা আরোহীর বাবাকে জিজ্ঞাসা করে, কে ফোন করেছে? সাগরের বাবা। কি এমন বললো যার জন্য তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? বললো ওনারা সাগরের সাথে আরোহীর বিয়ে দিতে পারবে না। কেন? সাগর নাকি এখনো আরোহীকে বিয়ে করতে চায় না। ওনারা কি আরোহীর সত্যিটা সাগরকে বলেনি? বলেছে। তারপরেও সাগর আরোহীকে বিয়ে করতে অস্বীকার করেছে? হ্যাঁ। আরোহীর বাবার মুখ থেকে এই কথাটা শুনে আরোহী অনেক কষ্ট পায়, কিন্তু বাহিরে তা প্রকাশ করে না। আচ্ছা, আমি তাহলে এখন ঘুমাতে যাই। আরোহী, মা তুই কষ্ট পাস না, দেখিস আমরা তোর জন্য সাগরের চেয়েও ভালো মেয়ে খুঁজে আনবো। কি যে বলো না মা, ওর জন্য আমি কষ্ট পাবো কেন? তাছাড়া আমি জানি জোর করে সবকিছু পাওয়া গেলেও ভালোবাসা কখনো পাওয়া যায় না। তবুও মা, থাক না এইসব কথা, এখন আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাব। চলো দিদি, আমিও যাব, আমারও অনেক ঘুম পাচ্ছে। না না, তুই একটু পরে আয়। কেন? তুই না তখন বলছিলি তোর মা বাবার সাথে কি জানি গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো বলে আয়। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আমি তাহলে সেইগুলো বলে আসি।
আচ্ছা। আরোহী হাসি মুখে সেখান থেকে উঠে রুমে চলে গেল। আরোহীর মা বাবাও সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিল। আমাদের মেয়ে যে কখন এত বড় হয়ে গিয়েছে তা আমরা বুঝতেই পারলাম না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। না হলে কি এত কিছু হয়ে যাওয়ার পরেও কেউ নিজেকে এত তাড়াতাড়ি সামলে নিতে পারে? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনবে না নাকি? আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, বলো মা, শুনছি আমরা। তাহলে সবাই চুপ করে আমার কথা মন দিয়ে শোনো। হ্যাঁ। তারপর নীলিমা তার মা বাবার সাথে কিছু সময় কথা বলে সেখান থেকে রুমের দিকে চলে গেল। যে নীলিমাকে দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করবে তখনই দেখতে পেল দরজা ভিতর থেকে বন্ধ। নীলিমা কয়েকবার দরজা ধাক্কা দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তবু সে ভিতরে যেতে পারল না। অবশেষে নীলিমা সেখান থেকে আবার ড্রয়িং রুমের দিকে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখলো তার মা বাবা বসা থেকে উঠে তাদের রুমের দিকে যাচ্ছে। কিরে, তুই ঘরে না গিয়ে আবার এখানে চলে আসলি কেন? তোর কি কিছু লাগবে? না। তাহলে? দিদি তো ভেতর থেকে রুম বন্ধ করে রেখেছে, তাহলে আমি ভেতরে যাব কিভাবে? কি বলছিস? আরোহী রুম ভিতর থেকে বন্ধ করে রেখেছে? হ্যাঁ। কিন্তু ও তো কখনো এমন করে না। হ্যাঁ, তাই তো। চল চল, তাড়াতাড়ি গিয়ে দেখি। তারপর সবাই দৌড়ে আরোহী রুমের সামনে গিয়ে দরজা ধাক্কিয়ে আরোহী আরোহী বলে ডাকতে থাকে, কিন্তু ভিতর থেকে আরোহী কোনো উত্তর দেয় না। হঠাৎ ঠাস করে ঘর থেকে কিছু একটা পরিচয় শব্দ আসে, যেমন ধরেন কোন একটা চেয়ার পড়ার শব্দ। শব্দটা পেয়ে তাদের মন আরো চিন্তা এসে ভর করে, তাই আরো জোরে জোরে আরোহীর মা আরোহীকে ডাকতে থাকে। এক পর্যায়ে আরোহীর মা চোখ দিয়ে জল আর কণ্ঠ দিয়ে কান্নার শব্দ বের হয়ে আসে, কিন্তু তবুও আরোহী দরজা খোলে না। অন্যদিকে আরোহীর বাবা দরজা ধাক্কা দিতে দিতে দরজা ভেঙে ফেলে। দরজা ভাঙার পর তারা যা দেখে তা দেখে সবাই এক মুহূর্তের জন্য শান্ত হয়ে যায়। তারা দেখতে পায় তাদের আদরের মেয়ের চোখের সামনে মৃত্যুর যন্ত্রে ছটফট করছে। ঠিক যেমন মুরগির সদ্য গলা ফাটলে যেমন করে, ঠিক তেমনি সব ছটফটানি সবকিছু একদম শান্ত হয়ে গেল। কোনো বাবাই তার আদরের মেয়েকে এইভাবে দেখে শান্ত থাকতে পারবে না, তেমনি আরোহীর বাবা আরোহীকে এই অবস্থা দেখে শান্ত হয়ে থাকতে পারল না। আরোহীর বাবা কান্না করে দৌড়ে আরোহীর পা জড়িয়ে ধরল, যাতে করে আরোহীর গলায় টান অনুভব না করে। তারপর আরোহীর গলা থেকে উষ্ণা বের করা। কান্না করতে করতে আরোহীকে হাসপাতালে পৌঁছানো হলো। সবকিছুই তাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো কাটে। এমনকি কখন কোন দিক দিয়ে এগুলো হয়েছে তারা কিছুই বলতে পারবে না। অন্যদিকে দুপুরে জয় আরোহীর মুখ থেকে সবকিছু শোনার পর রাতে সব বন্ধু বান্ধবীদের আরোহীর এমন করার কারণ বলে। সবাই যখন জানতে পারে তারা আবারও আরোহীকে ভুল বুঝেছে, তখন জয়া আরোহীর কাছে ক্ষমা চাওয়ার জন্য আরোহীকে ফোন দেয়। কিন্তু আরোহীর মোবাইল অনেকবার রিং হওয়ার পরেও কেউ ধরে না। ধরবেই বা কি করে? আরোহী তখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। জয়া আরোহীকে আরো কয়েকবার ফোন দেয়। তারপরে যখন আরোহী ফোন ধরে না, তখন নীলিমার মোবাইলে জয়া ফোন দেয়। হ্যালো নীলিমা, আরোহীকে একটু ফোনটা দাও তো, ওর সাথে কথা বলবো। জয়া দিদি, আরোহী দিদি তো। আরোহী, কি হয়েছে? আর তুমি এমন ভাবে কান্না করছো কেন? দিদি গলায় দড়ি দিয়েছে। কি? কেন? আমি জানি না। তোমরা এখন কোথায়? আরোহী এখন কেমন আছে? আমরা হাসপাতালে আছি, আর ডক্টর দিদিকে অপারেশনের রুমে নিয়ে গিয়েছে। আচ্ছা, আমি এখনই আসছি। জয়া আর কিছু না বলে কল কেটে সবাইকে কল করে হাসপাতালে যেতে বলে। কিন্তু জয়া যখন আমাকে ফোন দেয় তখন দেখতে পাই আমি ফোন ধরছি না। আমি বা ফোন ধরবো কি জন্য? শেষবার হাসপাতাল থেকে আসার পর থেকে যে আরোহী শান্তিতে রাতে ঘুমোতে পারেনি, যখনই আমি রাতে ঘুমোতে গিয়েছি তখনই আমার চোখের সামনে নীল আর আরোহী ছবি ফুটে উঠেছে। তার সাথে নীল আর আরোহী সেদিনের কথাগুলো আমার কানে বাজছে। এইসব শুনতে শুনতে আমি রাত্রে মানসিকভাবে ভেঙে পড়ি, এমনকি নিজের মাথার চুল ধরে টানাটানি করি এইসব কথা থেকে মুক্তি পাওয়ার জন্য। তাই আমি শেষ পর্যন্ত রাতে একটু শান্তিতে ঘুমানোর জন্য দোকান থেকে অনেকগুলো ঘুমের ঔষধ কিনে আনি, আর রাত্রি খাবার খেয়ে প্রতিদিন সেগুলো খেয়ে আমি রাতে ঘুমাই।
এই কথাটা আমার পরিবারের সবাই জানে, কিন্তু সবাই একটা জিনিস জানে না, প্রতিদিনের তুলনায় আমি আজকে কয়েকটা ঘুমের ওষুধ বেশি খেয়েছিলাম। কারণ মা বাবার কথা শোনার পর থেকে আমার প্রতিদিনের পরিমাণ ঘুমের ঔষধ খেয়ে ঘুম আসছিল না। থাক সেসব কথা, এখন গল্পে আসা যাক। তো জয়া যখন আমার মোবাইলে কল দিয়ে আমাকে পেল না, তখন কি মনে করে জানি আমার বাবার মোবাইলে কল দিল। কাকা নমস্কার। হ্যাঁ জয়া বলো। কাকা সাগর কোথায়? ও তো ঘুমিয়ে রয়েছে। কেন, কিছু হয়েছে? কাকা আপনি একটু তাড়াতাড়ি হাসপাতাল পাঠিয়ে দিন। কেন, কার কি হয়েছে? কাকা আরোহী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল। কি? হ্যাঁ। আচ্ছা, আমি সাগরকে নিয়ে আসছি। কথাটা বলেই বাবা কল কেটে মাকে তৈরি হতে বলে, আর আমাকে আর নিধিকে ডাকতে আসে। বাবার ডাক পেয়ে নিধি উঠে তৈরি হয়ে যায়, কিন্তু আমি উঠিনি। কারণ আমি আগেই বলেছিলাম আমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিলাম। তবুও বাবা দরজায় ধাক্কিয়ে সাগর সাগর বলে ডাকতে থাকে। এক পর্যায়ে মা আসে। থাক, ওকে আর ডাকতে হবে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, তাই হয়তো তোমার ডাক শুনতে পারছে না। আচ্ছা তাহলে চলো আমরা যাই। হ্যাঁ চলো। তারপর আমাকে ঘুমিয়ে রেখে মা বাবা নিধি হাসপাতালে চলে যায়। হাসপাতালে যাওয়ার সময় বাবার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, আজকে আমার জন্য মেয়েটা মৃত্যু পথে। আমি যদি সাগরের সাথে মেয়েটার বিয়ে দিতে রাজি হয়ে যেতাম, তাহলে হয়তো এইসব কিছু হতো না। সব দোষ আমার। বাবা এসব ভাবতে ভাবতে নিজেকে দোষারোপ করতে করতে হাসপাতালে চলে গেল। সেখানে গিয়ে দেখে সবাই ডাক্তার অপারেশন রুম থেকে এখনো বের হয়নি। মা গিয়ে আরোহীর মাকে সান্ত্বনা দিতে থাকে, আর বাবা আরোহীর বাবাকে সান্ত্বনা দিতে থাকে। দেখতে দেখতে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে জানায় আরোহী সুস্থ আছে, আর আরোহীকে সাধারণ রুমে দেওয়া হয়েছে। আরোহীর জ্ঞান ফেরার পর সবাই আরোহীর সাথে দেখা করতে চায়। এই পাগলি মেয়ে, এভাবে মরে গেলে কি সবকিছুর সমাধান হতো? তাছাড়া আমি আর কি করব? আমি যে সাগরকে ছাড়া বাঁচতে পারবো না। তোর সাগরকে এতই যখন চাই, আমাদের আরেকটুকু ভালো মতো বুঝিয়ে বলেই দেখতি। তাতে কি হতো? সাগর তো আমাকে বিয়ে করবে না বলেই দিয়েছে। ও বললেই হলো নাকি? আমি যা বলবো সাগর তাই করবে। কিন্তু আর কোনো কিন্তু না। তোর মা বাবা যদি রাজি থাকে, তাহলে আগামী সপ্তাহে তোর সাথে সাগরের বিয়ে দিব। সাগর কি বিয়ে করতে রাজি হবে? সেই সব দায়িত্ব আমাদের, আপনি শুধু হ্যাঁ বলুন। বাবা হ্যাঁ বলে দাও। ঠিক আছে, তাহলে আমিও রাজি। তাহলে কালকে সবাই বসে সামনের সপ্তাহে বিয়ের একটা তারিখ ঠিক করব, যাতে আমরা আমাদের মেয়েকে সামনের সপ্তাহেই আমাদের ঘরে নিয়ে আসতে পারি। ঠিক আছে। তারপরের দিন আমার জীবনের সবকিছু অনেক তাড়াতাড়ি ঘটে গেল। বিয়ের তারিখ ঠিক করা, বিয়ের জন্য পোশাক গয়না সবকিছু কেনাকাটা সবকিছু আমাকে ছাড়াই হলো। কারণ বিয়ে নিয়ে আমার কোনো আগ্রহ নেই, যা করার বাবা আমায় করবে। তাছাড়া আমার তাদের উপর একটু বিশ্বাস আছে যে তারা আরোহীর সাথে আমাকে বিয়ে দেবে না। যেহেতু আমি একবার না করে দিয়েছি, তাই আমি আরো বেশি নিশ্চিন্তে থাকি। এর মধ্যে শুধু একদিন মা আমার রুমে এসে বিয়ের তারিখ বলে যায়, আর আমিও শুনে বসে থাকি। দেখতে দেখতে সামনের সপ্তাহ চলে আসলো, আর আমার বিয়ের দিনে চলে আসলো। তো সবকিছু ঠিকই চলছিল। সন্ধ্যায় আমাকে বর সাজিয়ে গাড়িতে করে কনের বাড়ির দিকে নিয়ে চলল। যখন কনের বাড়িতে পৌঁছে গেছিলাম, তখন আমার মাথা গরম হয়ে গেল। আমি গাড়িতে উঠে নিজের মতো বাইরে গিয়ে তাকিয়ে রইলাম। কিছু সময় যাওয়ার পর বুঝতে পারলাম আমরা যেদিকে যাচ্ছি সেটা আরোহীদের বাড়ির দিকে। আমি ভাবলাম আমি যেখানে বিয়ে করতে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য হয়তো আরোহীর বাড়ি পাশ দিয়ে যেতে হয়, তাই আমি চুপ করে রইলাম। কিছু সময় পর একটা বাড়ির সামনে গিয়ে গাড়ি থামলো। সবাই গাড়ি থেকে বের হয়ে গেল। আমি যখন বের হয়ে বাড়িটা দেখলাম, তখন আমার মাথায় রাগ উঠে গেল, কারণ আমরা আরোহীদের বাড়ির সামনে। আমি তখন মাত্র এক পা বের করেছি। আরোহীদের বাড়ি দেখে আমি আর রাগে গাড়ি থেকে বের হলাম না। আমাকে এইভাবে বসে রাখতে দেখে জয় আমার সামনে আসলো। কিরে, এইভাবে গাড়িতে বসে রইলি কেন? গাড়ির থেকে বের হ। জয় বাবাকে ডাক দেয়। কেন? যা বলেছি চুপচাপ তা কর। মাথা উঁচু করার পর জয় দেখতে পেল রাগে আমার চোখ লাল হয়ে গেছে,
এখন যদি কিছু বলে তাহলে এখানে আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করব, কারণ জয় আমাকে ভালো মতো করে চেনে। ঠিক আছে, তুই বস, আমি এক্ষুনি কাকাকে ডাক দিয়ে নিয়ে আসছি। কথাটা বলেই জয় এক প্রকার দৌড়ে বাবার কাছে চলে গেল, কারণ বাবা গাড়ি থেকে নেমেই বাড়ির ভিতরে চলে গিয়েছিল। অন্যদিকে আরোহীর সকল আত্মীয়রা আমার গাড়ির গেট দিয়ে ঢোকার সময় বড় এসেছে করে যারা চিৎকার করে গাড়ির সামনে এসেছে তারা এখন কানে কানে কথা বলছে। তাদের সাথে আরোহীর মা আমাকে আশীর্বাদ করতে এসেছিল, কিন্তু তিনি এখন সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আত্মীয়দের কথা শুনছে। তাছাড়া যে তার কিছু করারও নেই, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। কিছু সময়ের মধ্যে আমার বাবা, আরোহীর বাবা এবং বাকিরা গাড়ির সামনে এসে হাজির হয়ে গেল। বাবা আমার কাছে এসে আস্তে আস্তে বলতে লাগলো, তুই এসব কি শুরু করেছিস? গাড়ি থেকে নামছিস না কেন? আমি বিয়েটাকে কি বলেছিলাম, আর তোমরা আমার সাথে কি করলে? আমরা যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার কিসে ভালো আর কিসে না তা যদি তোমরা বুঝতে তাহলে এমনটা করতে পারতে না। এইসব বলার অনেক সময় পাবি, এখন চুপচাপ গাড়ি থেকে নেমে আয়। না, আমি গাড়ি থেকে নামবো না, আমি বাড়িতে যাব। তুই যদি সবার সামনে আমাকে অপমান করতে চাস তাহলে চলে যা, আমি কিছু বলবো না। কিন্তু যদি আমার একটুও সম্মান করিস তাহলে গাড়ি থেকে নেমে বিয়ে করে নে। দেখো, আজকে তোমরা আমার সাথে যা করলে একদিন তার জন্য তোমাদের কষ্ট পেতে হয়। আমাদের চিন্তা তোর করতে হবে না, তুই শুধু বিয়েটা করে নে। তারপর আর কি করার? বাবার সম্মানের কথা ভেবে কাউকে কিছু না বলে বিয়ে করে পরের দিন বউ নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর দিনটা কেমন করে কেটে গেল তা আমি নিজেও জানতে পারলাম না। রাতে সব বন্ধুদের নিয়ে ছাদে বসে রয়েছি, তখন জয় বলল, কি রে, মন খারাপ করে আছিস কেন? এমনি। সাগর, যা হয়েছে তা ভুলে যা। সবকিছু এত সহজে ভুলে যাওয়া সম্ভব না রে। আগে যা হয়েছে এতে আরোহীর কোনো দোষ ছিল না, তাহলে শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিবি কেন? দোষ ছিল কি ছিল না তা তোরা নিশ্চিত বলছিস কিভাবে? কারণ আরোহী সেদিন যখন বলছিল ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল ও মিথ্যে কথা বলছে না। জয়, ইংরেজিতে একটা উক্তি আছে, তুই কি জানিস? কি যুক্তি? ডোন্ট জাজ এ বুক বাই হিজ কভার। মানে কোনো বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে বইটার সম্পর্কে কোনো মতামত দিস না। এর সাথে আরোহীর কি সম্পর্ক? সম্পর্ক এই যে কারোর মুখ থেকে তার ভিতরে কি চলছে তা বোঝা যায় না। হয়েছে তোর অনেক জ্ঞানী কথা, এখন চল। কোথায় যাব? বাসর ঘরে। বিয়ে করতে চাচ্ছিলাম না, আবার বাসর? করে তো ফেলেছিস, তা তুই না চাইলেও তোকে বাসর ঘরে যেতেই হবে। না না, আমি যাব না। না গেলে আর কি করার, এখানে একা একা বসে রাত কাটা। একা মানে? একা মানে একা। তোরা কোথায় যাবি? আমরা কি না ঘুমিয়ে তোর সাথে সারা রাত আড্ডা দেবো নাকি? একদিন আড্ডা দিলে কি হয়েছে? না ভাই, আমরা এইসবে নেই। আমার বিয়ের প্রথম দিনই তোরা আমাকে এভাবে পর করে দিতে পারলি? দূর শালা, ভাব নেওয়া বাদ দে আর চুপচাপ রুমে যা, না হলে এখানে একা একা বসে থাক। আচ্ছা। আর শোন, আরেকটা কথা। হ্যাঁ বল। বিড়ালটা সাবধানে মারিস। তারা দেখাচ্ছি। কথাটা বলে আমি বসা থেকে উঠে পিছন দিকে ছুটতে লাগলাম, কিন্তু তত সময়ে ওরা সেখান থেকে উধাও হয়ে গেছে। আমি কিছু সময় একা একা ছাদে ঘোরাঘুরি করে রুমের মধ্যে চলে গেলাম। আমি রুমে যাওয়ার পর কি হলো তা তো আপনারা সবকিছুই প্রথম পার্টি জানতে পেরেছেন। তো এখন বর্তমানে ফিরে আসি। আমি ব্যালকনিতে এসে সিগারেট ধরে একটার পর একটা শেষ করছিলাম আর এইসব কথা ভাবছিলাম। শুনেছি সিগারেট খাওয়ার পর মানুষের কষ্ট কমে, তাই আজকে রাত্রে বাসায় আসার আগে কয়েক প্যাকেট সিগারেট কিনে নিয়ে এসেছি। তার মানে বুঝতে পারছেন আজকে আমি প্রথম সিগারেট খেয়েছি। যাক সেসব কথা, এখন গল্পে আসি। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তা আমি নিজেও জানি না। হঠাৎ করে একটা হাত কোথা থেকে এসে জানি আমার মুখ থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিল, আর দুই হাত দিয়ে আমার চোখের জল মুছিয়ে দিল। আমার যখন খেয়াল হলো কে আমার মুখ থেকে সিগারেট ফেলে দিয়েছে আর আমার গালে হাত দিয়ে রেখেছে, তখন সামনে তাকিয়ে দেখি আরুই আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর আমার মাথায় যেন রাগ উঠে গেল। এই দুদিনে মা বাবা, বিশেষ করে আরুইর উপর যত রাগ ছিল
সব একসাথে মাথায় এসে ভর করলো। আর তার জন্য আমি আরুর সাথে এমন কিছু করে বসলাম যা আরুই কখনো কল্পনা করেনি। যদিও বা কল্পনা করে থাকে, কিন্তু আজকে রাতে যে করব তা কোনোদিন কল্পনা করেনি। কোনো কথা ছাড়াই আমি আরোহীর গালে দুটো থাপ্পড় বসিয়ে দিলাম। আরোহী নিশ্চুপ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তোর সাহস হয় কি করে আমার গালে হাত দেওয়ার, আর আমার মুখ থেকে সিগারেট ফেলে দেওয়া? না মানে, কি মানে? তুমি তো আগে কখনো এইসব খেতে না। তাতে কি হয়েছে, এখন থেকে খাবো। না, খাবে না। তুই বারণ করার কি রে? আমি তোমার বউ। একবার বলে কথা কানে যায় না তোর? তুমি হঠাৎ আমার সাথে এরকম করছো কেন? আমি কি করব কি করব না তা কি তোকে জিজ্ঞাসা করবো নাকি? করলে দোষ কোথায়? আমি তো আর তোমাকে খারাপ কিছু করতে বলবো না। যে মেয়ে তার বেস্ট ফ্রেন্ডকে মেরে ফেলতে পারে, সে কি করতে পারে আর কি করতে পারে না তা আমার ভালো করে জানা আছে। কি তখন থেকে এক কথা নিয়ে পড়ে রয়েছিস? আমি বারবার বলেছি আমি এমন কিছু করি নাই, যা করেছি তোর ভালোর জন্য করেছি। তাছাড়া আমার দোষ না থাকা সত্ত্বেও তোর কাছে 1000 বার ক্ষমা চাইছি, কিন্তু তুই সেই একই কথা নিয়ে পড়ে রয়েছিস। তোর মতো মেয়ের কথা আমি বিশ্বাস করি না। তোরা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য কতটা নিচে নামতে পারিস তা কেউ কল্পনা করতে পারবে না। আমি কি এমন করেছি যা কেউ কল্পনাও করতে পারবে না? তুই কি করেছিস তা আমার চেয়ে তুই ভালো জানিস। না, আমি জানি না। তুই বল, আমি এমন কি করেছি যার জন্য তুই আমার উপর রেগে আছিস? আমি তোকে বলতে বাধ্য নই। তুই বাধ্য, কারণ তুই বিনা দোষে আমাকে অপরাধী বানিয়ে দিয়েছিস। তুই উত্তর দিতে বাধ্য। ভুলেও আমার সাথে দাঁড়িয়ে এরপর থেকে আর কখনো এমন চিৎকার করে কথা বলিস না, না হলে তোর যে কি হাল করব তুই কল্পনা করতে পারবি না। একবার কেন, 1000 বার চিৎকার করে কথা বলবো। কি করবি তুই? দেখতে চাস আমি কি করব? হ্যাঁ, দেখতে চাই। তারপর আমি আর আরোহীকে একটা কথা বলতে না দিয়ে সরাসরি হাত দিয়ে আরোহীর মাথা চুলের মুঠি ধরে ঘরের দিকে যেতে লাগলাম। সাগর, কি করছিস? আমার চুলটা ছেড়ে দে, ব্যথা লাগছে। কেন এখন ছাড়তে বলছিস কেন? তোর না অনেক ইচ্ছে ছিল আমি কি করতে পারি তা দেখার, তাহলে এখন ছাড়তে বলছিস কেন? ব্যথা লাগছে তো। লাগুক, কথাটা বলি আমি টানতে টানতে আরোহীকে ঘরে নিয়ে গিয়েছি, বিছানা চুড়ে ফেলে দিলাম। তোর চিৎকার করার অনেক শখ তাই না? এখন দেখি তুই চিৎকার করিস কিভাবে। আমি হাত দিয়ে আরোহীর মুখটা দুপাশ থেকে চাপ দিয়ে ধরি। ব্যথা লাগ। আরোহীর মুখ চেপে ধরার কারণে আরোহী ঠিক মতো কিছু বলতে পারছে না। কি বললি স্পষ্ট করে বল। আরোহীর কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল, তাই কথাগুলো স্পষ্টভাবে বের হচ্ছিল না, কিন্তু তবুও আমি আরোহীর মুখ ছাড়লাম না, বরং আরো জোরে চাপ দিয়ে ধরলাম। বোঝ, আমার সামনে চিৎকার করে কথা বলে তার ফল কি হতে পারে। এতক্ষণ তো খুব চিৎকার করছিলিস, তাহলে এখন গলার স্বর বের হচ্ছে না কেন? আরো জোরে চাপ দিয়ে ধরলাম। এইবার চাপটা হয়তো একটু বেশি জোরে দিয়ে ফেলেছিলাম, তাই আরোহী ব্যথার কারণে কোনো কথা বলতে পারে না, উল্টে চোখ দিয়ে জল বের হয়ে গেছে। আরোহীর চোখে জল দেখে আমার কেন জানি বুকের বাম পাশটা ব্যথা অনুভব করলাম, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি আরোহীর মুখ থেকে হাতটা সরিয়ে নিলাম। হাত সরানোর পর আরোহী কাশতে শুরু করে দিল আর বড় বড় করে নিঃশ্বাস নিতে শুরু করে দিল। আজকের কথাটা সারা জীবন মনে রাখিস। সাগর, তুই তো আগে এমন ছিলি না। মানুষ সবসময় এক থাকে না, এই তো মাত্র শুরু। তোর খুব শখ ছিল না আমাকে বিয়ে করার? হ্যাঁ। আমাকে জোর করে বিয়ে করে তুই কত বড় ভুল করেছিস তা তুই আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবি। কি করবি তুই? আমি কি করব সেটা তুই আস্তে আস্তে বুঝতে পারবি। এখন সর, আমাকে ঘুমোতে দে। আজকের রাতে কি কেউ ঘুমায়? সবাই যা করে না, আজকে থেকে আমি তাই তাই করব। এখন ভালো ভালো বিছানা থেকে নেমে যা, নাহলে ধাক্কা মেরে নামিয়ে দিব। আমি কথাটা এত রাগী ভাবে বললাম যে আরোই ভয় পেয়ে কোনো কথা না বলে বিছানা থেকে নেমে গেল।
আরোহী বিছানা থেকে নেমে যাওয়ার পর আমি আমার মতো করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছু সময় চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল দুটো চোখ আমার দিকে অপলক ভাবে চেয়ে রয়েছে। তাই বাধ্য হয়ে চোখটা খুললাম। চোখ খুলে দেখি আরোহী ট্যাপ ট্যাপ করে আমার দিকে তাকিয়ে রয়েছে। এইভাবে তাকিয়ে রয়েছিস কেন? আমি কোথায় ঘুমাবো? নিচে কি কম জায়গা আছে? সেখানে বালিশ নিয়ে শুয়ে পড়। তুই তো জানিস আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়। তাহলে আমি কি করব? তোকে আমার পাশে বিছানায় শুতে দেব? একটু শুতে দিলে ক্ষতি কি? কি বললি? কোথায়? আমি তো কিছু বলিনি। না বললেই ভালো। এখন বল না, আমি কোথায় ঘুমাবো? এমনিতেই আরোহীর চোখের কোণে জল ছিল, তার উপর এইভাবে তাকিয়েছে। ইচ্ছে করছে আবার আরোহীর প্রেমে পড়েছে, কিন্তু হঠাৎ করেই আমার সেই সব কথা মনে পড়ে গেল, যার জন্য নিজেকে সামলে নিয়ে আরোহীকে বললাম, ঠিক আছে তুমি আমার পাশে শুতে পারো, কিন্তু আমি কথাটা সম্পূর্ণ করার আগে আরোহী বাচ্চা মেয়েদের মতো বলে এক লাফে আমার পাশে এসে শুয়ে পড়ল। তোমার কি কথা শেষ হয়েছে? না, মানে আমার না অনেক ঘুম ধরেছে, তাই এসে পড়েছি। একটু আগে না বললি আজকে সারাটা জেগে থাকতে হয়? যদি আসলে জেগে থাকতাম তাহলে কি করতিস? এখন তো আর জেগে থাকবি না, তাই আর কি। হয়েছে হয়েছে, আর ভাব দেখাতে হবে না। এখন যা বলি তা আগে শোন। হ্যাঁ বলো। এই যে কোলবাড়ি স্ত্রী বেড়া দিলাম, যদি দেখি আমার এই পাশে এসেছিস তাহলে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেব। আচ্ছা, যাব না তোর ওই পাশে। তোকে কি তোর মা বাবা কিছু শেখায়নি? কেন? আমাকে আবার কি শেখাবে? স্বামীকে যে তুই তোকারি করলে পাপ হয় সেটা কি তুই জানিস? কিন্তু তুই তো আমাকে বউ মানিস না। তাতে কি হয়েছে? তুই তো আমাকে স্বামী হিসেবে মানিস। নিজে বউ মানবে না আর আমাকে স্বামী মানতে হবে। বেশি মুখ ভেঙচে কথা বললে একবার ভেঙে দেব, আর এরপর থেকে যদি তুই তোকারি করিস তাহলে মুখ ভেঙে দেব। শুধু শুধু আমার মুখ নিয়ে পড়ে রয়েছে। আবার কিছু বললি? না না, কিছু না। যদি তুই না করে বলি তাহলে কি বলবো? তুমি বা আপনি। আচ্ছা। আর হ্যাঁ, আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা জানি বাবা মা যেন না জানতে পারে। তারা জানলে তারা মনে কষ্ট পাবে। মা বাবার যদি এতই চিন্তা থাকে তাহলে আমার সাথে এমন করলে কেন? এমন না করলে তুই তোর কর্মের ফল পেতে কি করে? আমাকে আমার কর্মের ফল দিতে এসেছে, আর নিজেরটা কে দিবে? আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই তো নিজেরটা চিন্তা কর। আর যা বললাম সেগুলো যেন মনে থাকে। কি সাংঘাতিক, আসতে বললেও শুনে নেয়। তারপর আরোহী নিজের মতো আর আমি নিজের মতো করে শুয়ে পড়লাম। কিছু সময় পর আরোহী আবার বিড়বিড় করে বলতে লাগলো, ইস, বাসর রাত নিয়ে আমার কত স্বপ্ন ছিল, এই কুত্তা আমার সব স্বপ্ন ভেঙে দিল। সব হয়েছে এই কুত্তার জন্য। এমনিতে তনুশ্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারে, আর আমার সব আশা 1 মিনিটেই মাটি করে দিল কুত্তা কোথাকার। তার উপর আমার মুখটা কিভাবে চাপ দিয়ে ধরে রেখেছিল। আমার প্রতি ব্যথা লাগে নাই? জীবনে আমার গায়ে আমার মা বাবা হাত তোলে নাই, আর ও আমাকে মারলো, তাও আবার বাসর রাতের মতো একটা রাতে। আমি না হয় ওকে পাওয়ার জন্য জোর করে বিয়েই করেছিলাম, তাই বলে এইভাবে এত মারতে হয়? তাছাড়া সেই দিন নীলের সাথে ওই কথাগুলো বলার কারণও ওকে বলেছি, কিন্তু ও তবু আমাকে একটু বুঝলো না। কেমন করে নির্দয়ের মতো আমার গালটা চাপ দিয়ে ধরে রেখেছিল। তখন যে আমার কতটা কষ্ট হচ্ছিল তা বুঝতে পারলো না। বিয়ের আগে ও আমার সব কষ্ট না বলতেই বুঝে নিত, আর আমাকে সব সময় কষ্টের হাত থেকে দূরে রাখতো। কিন্তু এখন ওই আমার কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। আমি জানি জোর করে ভালোবাসা পাওয়া যায় না, তাই তো সেই দিন আত্মহত্যা করে মারা যেতে চেয়েছিলাম। কিন্তু ওর মা বাবাই তো বললো সামনের সপ্তাহে ওর সাথে বিয়ে করিয়ে দেবে। এতে আমার অপরাধটা কোথায়? একদিক দিয়ে দেখলে আমি তো চাইনি প্রথমে জোর করে ওকে বিয়ে করতে, তাহলে শুধু শুধু আমাকে এত কষ্ট পেতে হচ্ছে কেন?
আমাকে কি একটু ঘুমোতে দিবি নাকি ঘর থেকে বের করে দিব? তারপর আরোহী কোনো কথা শুনল না। কিছু সময় ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ পেলাম, কিন্তু একটু পর তাও বন্ধ হয়ে গেল। হয়তো ঘুমিয়ে পড়েছে। জানি শেষে এসে আমার আরোহীকে ঝাড়ি দেওয়াটা উচিত হয়নি, কিন্তু কি করব বলেন? ওর এই কথাগুলো শুনে কেন জানি আমার চোখ জলে ভরে গিয়েছিল, তাই বাধ্য হয়ে ঝাড়ি মারতে হয়েছে। দেখতে দেখতে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আরোহীর জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল, যার কথা আরোহী নিজেও জানে না। রাতে ঘুমিয়ে রয়েছি, হঠাৎ করে বুকে ভারী কিছু অনুভব করলাম, যার কারণে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ আমার বুকের উপর মাথা রেখে আরোহী আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। আমার এখন রাগ করা উচিত, কিন্তু আরোহীর এমন বাচ্চাদের মতো ঘুমোতে থাকতে দেখে আমার কারো চোখে রাগ উঠল না। হঠাৎ করে নজর গেল আরোহীর গালে। আরোহীর গালে নজর পেতে দেখলাম আরোহী গাল লাল হয়ে গেছে। আমার নখের চাপ আরোহীর চাঁদের আলো স্পষ্ট ফুটে উঠেছে। আরোহীর গালে আমার নখের চাপ দেখে আমার কেন যেন নিজের উপর অনেক রাগ হলো। তাই আমি আরোহীকে ওর বালিশে শুয়ে দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। আরোহী আমাকে ছাড়তে চেয়েছিল না, কিন্তু আমি জোর করে নিজেকে ছাড়িয়ে নিলাম। তো বিছানা থেকে উঠে মোবাইলের আলো দিয়ে ঘরে মলম খুঁজতে লাগলাম। কিছু সময়ের মধ্যে মলম পেয়েও গেলাম। তারপর মলম নিয়ে বিছানায় আরোহীর পাশে শুয়ে আস্তে আস্তে আরোহীর গালে মলম লাগিয়ে দিতে লাগলাম। মলম লাগানো শেষ হওয়ার পর মাথার পাশে মলমটা রেখে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার আগে আরোহীর ঘুম ভাঙল। আরোহীর ঘুম ভাঙার পর নিজেকে আমার বুকের মধ্যে আবিষ্কার করলো। তার কিছু সময় আরোহী আমার দিকে অপলকভাবে তাকিয়ে থেকে আবার বাচ্চাদের মতো আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল, আর নিচে নিচে বলতে শুরু করলো, কতদিন ধরে স্বপ্ন দেখেছি তোর বুকের মাঝে এমন করে শুয়ে থাকবো। আমার স্বপ্নগুলো যে এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে তা আমি ভাবতেই পারিনি। তুই এখন কি সুন্দর বাচ্চাদের মতো ঘুমিয়ে রয়েছিস, আর কালকে রাতে কেমন রাক্ষসের মতো ব্যবহার করলি। কত জোরে আমার গালটা চাপ দিয়ে ধরেছিলি। কথাটা বলেই আরোহী নিজের গালে তেল তেলা কিছু একটা অস্বস্তি পেল। গালে কি লেগে রয়েছে তা দেখার জন্য আরোহী বিছানা থেকে উঠে আয়নার সামনে চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল আসলে গালে কিছু একটা লেগে রয়েছে। কিছু সময়ের মধ্যে আরোহী বুঝতে পারল জিনিসটা মলম, কিন্তু গালে মলম আসলো কোথা থেকে তা আরোহী বুঝতে পারছে না। কিছু সময় এদিক ওদিক তাকিয়ে আরোহী খেয়াল করলো আমার মাথার পাশে মলমটা রয়েছে। আরোহীর আর বুঝতে অসুবিধা হলো না তার গালে মলম কোথা থেকে এসেছে। তারপর হঠাৎ করে আরোহীর মুখে একটা হাসি রেখা ফুটে উঠল। হঠাৎ করেই দরজার শব্দে আরোহী বাস্তবে ফিরে আসলো। আরোহী দরজা খুলে দেখলো নিধি এসে দাঁড়িয়ে রয়েছে। বৌদি, মা তোমাকে আর ভাইয়াকে নিচে আসতে বলেছে। ঠিক আছে, তুমি যাও, আমরা ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা, আসবো। নিধি চলে গেল, আর আরোহী দরজা লাগিয়ে আমাকে না ডাক দিয়ে বাথরুমে চলে গেল স্নান করার জন্য। কিছু সময়ের মধ্যেই আরোহী স্নান করে ব্লাউজের ছায়া পরে বিছানার সামনে এসে আমাকে ডাকতে লাগলো, সাগর, এই সাগর। আমি ঘুমিয়ে রয়েছি। সাগর, ওঠো না প্লিজ। কি হয়েছে, চিৎকার করছিস কেন? ওঠো না প্লিজ, খুব দরকার। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? ঝাড়ি দিয়ে কথাটা বললাম, কিন্তু যখনই আমার চোখ আরোহীর উপর পড়ল তখন কেন জানি আমার মুখ দিয়ে আর কোনো কিছু বের হলো না। এক ধানে আমি শুধু আরোহীর দিকে তাকিয়ে রইলাম। আমাকে দেখার অনেক সময় পাবে, এখন তাড়াতাড়ি বিছানা থেকে ওঠো। কেন? আর তার আগে বল, তুই এইভাবে কেন? এর জন্যই তো তোমাকে ঘুম থেকে ডাক দিয়ে ওঠালাম। মানে? আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, তারপর আমি সব কিছু বোঝাচ্ছি। আচ্ছা, তারপর আর কি? আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই স্নান করি। তো আজকেও তেমন যথারীতি স্নান করে একেবারে বাথরুম থেকে বের হয়ে আসলাম, কিন্তু বাথরুম থেকে বের হয়ে দেখি আরোহী সেই আগের অবস্থায় বিছানায় বসে রয়েছে। এত সময় লাগে ফ্রেশ হতে? আমি তো একেবারে স্নান করে আসলাম। সব সময় শুনে এসেছি বাসর রাতের পরের সকালে বউদের স্নান করে ঘর থেকে বের হতে হয়, কিন্তু তুই স্নান করলি কেন? তাছাড়া আমার জানা মতে তো কালকে রাতে আমাদের মধ্যে তেমন কিছু হয়নি।
যার জন্য স্নান করতে হবে। তাহলে তুমি স্নান করলে কেন? কালকের মতো কানের নিচে একটা দিলে সব ভাব ছুটে যাবে। এখন বল, তুই এই অবস্থায় এখন বসে রয়েছিস কেন? বসে থাকবো না? তাহলে আমি কি করব? কি করবি মানে? কাপড় পরবে কে? আমি তো কাপড় পরতে পারি না। কি বললি? আমি ঠিক শুনতে পাইনি, একটু জোরে বল। আমি শাড়ি পরতে পারি না। এখন শাড়ি পরতে পারিস না, আবার শেষ এসে জোর করে বিয়ে করতে? শাড়ি পরতে পারি না দেখে কি বিয়ে করা যাবে না? না, যাবে না। তোমাকে জোর করে না বিয়ে করলে তো তুমি অন্য কারো হয়ে যেতে, আর আমি তা নিজের চোখে দেখতে পারতাম না। ইস, এসেছে ভাব দেখাতে। ওই চুপ, এখন তো শাড়ি পরতে পারিস না, আবার এসেছে কান্না করতে। এখন কি সারাদিন ওইখানে বসে থাকবি নাকি? তাহলে কি করব? চুপচাপ আমার সামনে দাঁড়া। কেন? আসলে দেখতে পাবি। কেন? আচ্ছা, আসছি। আর আস্তে আস্তে আমার সামনে চলে এলো। যদি শাড়ি না পরতে পারিস তাহলে বিয়ের দিন শাড়ি পরেছিলিস কিভাবে? সেদিন তো মা পরিয়ে দিয়েছিল। ঠিক আছে, এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। আচ্ছা। তারপর আমি আরুহির হাত থেকে কাপড়টা নিয়ে আস্তে করে আরুহিকে কাপড় পরিয়ে দিতে লাগলাম। আমি হঠাৎ খেয়াল করলাম, আমি যখন আরুহিকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম তখন কেন জানি না ওর চোখটা বন্ধ করে নিয়েছিল। দেখতে দেখতে আমার শাড়ি পরিয়ে দেওয়া প্রায় হয়ে এসেছে। এখন আমার মোবাইলে একটা কল আসলো। মোবাইলের শব্দে আরুহি চোখ খুলে আমার মোবাইলের দিকে তাকালো। তাকানোর পর আরুহি আমার মোবাইলে যখন নামটা ভেসে উঠতে দেখলো, সেটা দেখেই আরুহির হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। ওই, কে ফোন করেছে রে? আমি আরুহিকে জিজ্ঞাসা করলাম। আমি চুপ করে আছি। কি হলো, কিছু বলছিস না কেন? তোর মোবাইল তুই দেখে নে। আমি যদি দেখতে চাই তাহলে কিন্তু তোকে আর কাপড় পরিয়ে দেবো না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি তো কেন আর এখন কাপড় পরিয়ে দিবে না। কি বুঝিস তুই? এখন ডার্লিং এ ফোন দিয়েছে তো তাই, তার সাথে কথা বলতে যাবে, আমাকে আর কাপড় পরিয়ে দিবে কেন? ডার্লিং মানে? কে ডার্লিং? কেন, ওই শাঁকচুন্নি পেতনিটা। শাঁকচুন্নি পেতনি, এটা আবার কে? কেন, ওই যে তনুশ্রী, কুত্তি কোথাকার, বিয়ের পরেও আমাকে একটু শান্তিতে স্বামীর সাথে সংসার করতে দিবে না। দেখ, যা বলার আমাকে বল, ওকে কিছু বলবি না। 100 বার বলবো, ওই মেয়েটাই সব নষ্টের মূল। দেখ আরোহী, ভালোই ভালো বলছি, চুপ করে যা, না হলে একটা থাপ্পড় দিয়ে কথা বলা বের করে দেব। হ্যাঁ, এখন তো থাপ্পড়ই দিবি। ওই পেতনিটার বিষয়ে কিছু বললেই তো তোর খারাপ লাগে। আচ্ছা, একটা কথা বল, তুই কি চাস? আমি তোকে কাপড় না পরা অবস্থায় এখান থেকে রেখে চলে যাব? না। তাহলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। আচ্ছা। তোর মুখ দিয়ে যদি আর একটা কথা শুনেছি না, তাহলে তোকে এই অবস্থাতে ফেলে রেখে বাইরে চলে যাব। আচ্ছা, আমি আর কোনো কথা বলবো না, এই যে চুপ। তারপর আর কি, আরুহি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, আর আমি আবার শাড়ি পরাতে লাগলাম। যখন শাড়ির কুচিটা আরুহির তলবেটে গুছতে যাচ্ছিলাম, তখন কোনো যেন এক অজানা কারণে চোখটা বন্ধ করে নিয়েছিল। শাড়ি পরানোর সময় মোবাইলে ফোনের উপর ফোন আসতে চলছিল। আরুহিকে শাড়ি পরানো শেষ করে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 5টা মিস কল হয়ে গেছে। আমি যখন কল ব্যাক করতে যাব, তখন আবার মোবাইলটা বেজে উঠল। আমি মোবাইল কানে দিয়ে কথা বলতে বলতে নিচে যেতে লাগলাম, আর আরোহীও আমার পিছনে পিছনে আসতে লাগলো। তনুশ্রী কি বলল তা আমি শুনতে পারি না, তাই নিশ্চুপ। কি, কিভাবে, আর কখন হলো? আমি এখনই আসছি, আপনি কিছু সময় ওখানে অপেক্ষা করুন। আচ্ছা। ফোন রেখে আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বের হওয়ার জন্য রওনা দিলাম, কিন্তু হঠাৎ করে আরো আমার পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? তোকে বলতে আমি বাধ্য নই, তুই আমার পথ থেকে সরে দাঁড়া। কেন, তনুশ্রীর কাছে যাবে? হ্যাঁ। কালকে সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে, আর তুমি আজকেই আমাকে ফেলে অন্য একটা মেয়ের কাছে চলে যাবে? ওর এখন আমাকে দরকার আছে, তাই যেতে হবে। আমার বুঝি তোমার দরকার নাই? তোর দরকার হলেও আমি তোর কাছে থাকতে বাধ্য নই। কিন্তু
আরোহীকে থামিয়ে আমি বলতে লাগলাম, তোর এই ফালতু কথাগুলো শোনার মতো আমার কাছে সময় নেই, আমাকে যেতে হবে। কথাটা বলে আমি তাড়াতাড়ি বাড়ির বাইরের দিকে রওনা দিলাম। আমি বাড়ি থেকে যখন বের হচ্ছিলাম হালকাভাবে মায়ের কণ্ঠ শুনতে পেলাম, কিন্তু তেমন গুরুত্ব না দিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। সাগরকে এত ডাকলাম, সাগর শুনলো না কেন? মা, তোমার ছেলে এখন আর তোমার ডাক শুনবে না। কেন? সকালের খাবারটা না খেয়ে ও কোথায় যাচ্ছে? তোমার ছেলে এখন তনুশ্রীর কাছে যাচ্ছে। কি? হ্যাঁ মা। কালকে বিয়ে করে বাড়িতে আসলো আর আজকেই ও ওই মেয়ের কাছে চলে গেল? হ্যাঁ মা। তুই ওকে আটকানোর চেষ্টা করলি না? বিশ্বাস করো মা, আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমার একটা কথাও শুনলো না। আরে পাগলি মেয়ে, এইটুকু জিনিস এর জন্য কেউ এইভাবে কান্না করে? তাছাড়া তুই কান্না করছিস কেন? কান্না তো করবে ও। আজকে আসুক একবার বাড়িতে। কথাটা বলে মা আরোহীর মুখের সামনে এনে 2 হাত দিয়ে আরোহীর গাল থেকে আরোহীর চোখের জল মুছে দেওয়ার চেষ্টা করছে। তখন মা খেয়াল করে আরোহীর গালে লাল লাল আগুনের ছাপ পড়ে আছে। আরোহী, এইগুলো কিসের দাগ? কোনগুলো? এই যে তোমার গালে। মা, এইগুলো কিছু না। আর লুকাতে হবে না, এখন বললো এগুলো কিসের দাগ? মা, আসলে না, হয়েছে কি, মানে হয়েছিল এমন। আমি এত কিছু তো শুনতে চাইনি। এই দাগগুলো কিভাবে হয়েছে শুধু তা জানতে চেয়েছি। আসলে মা, আমি এইগুলো বিয়ের আগের দিন কোনো একভাবে গালে ব্যথা পেয়েছিলাম। কিন্তু দাগ দেখে তো মনে হচ্ছে কালকের দেওয়া। না না মা, কি যে বলেন, কালকে রাতে আমার গালে এই সব দাগ কোথা থেকে আসবে? তুই কি আমাকে ছোট্ট বাচ্চা ভাবিস? কেন মা, হঠাৎ এই কথা বললে কেন? তোর কথার ধরন দেখে মনে হলো তাই বললাম, কিন্তু শুনে রাখ, আমি ছোট্ট বাচ্চা না, আর আমি এইটা ভালো করেই জানি এই দাগগুলো সাগরের জন্যই হয়েছে। আর এই নিশ্চুপ, মাথা নিচু করে রয়েছে। নতুন বউয়ের গায়ে হাত তোলার ফল সাগরকে পেতেই হবে। আজকে আসুক বাড়িতে। না মা, তুমি ওকে কিছু বলো না, ও ইচ্ছে করে কিছু করে নাই। আমি তো ওকে কিছু বলবো না, যা বলার ওর বাবাই ওকে বলবে। না মা, বাবাকে এই বিষয়ে তুমি কিছু বলো না, না হলে বাবা ওকে শাস্তি দিবে, আর আমি চোখের সামনে ওকে শাস্তি পেতে দেখতে পারবো না। আচ্ছা যা, এইবারের মতো আমি এই কথা ওর বাবার কাছে বলবো না, কিন্তু এরপর থেকে যদি আর কখনো এমন হয় তাহলে আমি ওর বাবার কাছে বলে দেব। এখন তো তুই পা ছাড়। ঠিক আছে মা। এখন আমার সাথে চল, নাস্তা করবি। ঠিক আছে মা, চলো। তারপর আরোহী মায়ের সাথে চলে গেল। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। এতটা সময় পার হয়ে গেছে, আমি এখনো বাড়িতে যাইনি, এখনো তনুশ্রীর সাথে রয়েছি। আর এদিকে বাড়ি থেকে আরোহী ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে রাগের মাথায় কলটা ধরে আরোহীকে বকতে শুরু করলাম, কিন্তু একটাই ছিল আমার আরেক ভুল, যার জন্য উল্টে আমাকে ফলভোগ করতে হয়েছে। ওই আরোহী, ওই তোর কি খেয়ে দেওয়ার কোনো কাজকর্ম নেই নাকি? দেখছিস যখন বারবার ফোন দেওয়ার পর ফোন ধরছি না, তাহলে এত ফোন দিচ্ছিস কেন? নতুন বউয়ের সাথে কি এভাবে কথা বলতে হয়? এই এই শিখিয়েছি আমরা তোকে। বাবা, তুমি আরোহীর মোবাইল থেকে ফোন করলে কেন? তোমার মোবাইল কি হয়েছে? হারামজাদা, আমি আরোহীর মোবাইলে ফোন করিনি, আমি আমার মোবাইল থেকেই ফোন করেছি। বাবার কথা শুনে আমি কানের পাশ থেকে মোবাইলটার সামনে এনে খেয়াল করলাম আসলে বাবার নাম্বার থেকে কল এসেছে। রাগের মাথায় কল ধরতে গিয়ে কে ফোন করেছে তা দেখাই হয়নি। হ্যালো হ্যালো। হ্যাঁ বাবা, বলো। তুই এখন কোথায়? এই তো বন্ধুদের সাথে আছি। ফাজলামি করিস আমার সাথে? কেন বাবা, তোমার হঠাৎ করে এমন মনে হলো কেন? আমি তোমার সাথে ফাজলামি করি? তোর সব বন্ধুরা আমাদের বাড়িতে এসে তোকে খুঁজছে, আর তুই বলছিস তুই তোর বন্ধুদের সাথে? এটা ফাজলামি না তাহলে কি? আসলে বাবা, আমি যার সাথে আছি তাকে তুমি চেনো না। আমি চিনি নাকি চিনি না সেটা তোকে আমি পরে বোঝাবো। এখন যেখানেই থাকিস না কেন তাড়াতাড়ি বাড়িতে আয়। কেন? এত তাড়াতাড়ি কি আছে?
আজকে আরোহীর বউ ভাত, আর তুই বাড়িতে থাকবি না, এটা কেমন কথা? যাকে আমি নিজের বউ মানি না তার বউ ভাতে আমার কি? বউ মানিস কি মানিস না সেটা পরে দেখা যাবে। এখন তাড়াতাড়ি বড় বাড়িতে আয়, বিকেলে আবার তোদের আরোহীর বাড়িতে যেতে হবে। আমি কারোর বাড়ি যেতে পারবো না। যাবি কি যাবি না তা পরে দেখা যাবে। এখন বাড়িতে আসতে বলেছি, চুপচাপ বাড়িতে আয়। আমি এখন বাড়িতে যেতে পারবো না, আমি একটা দরকারি কাজ করছি। বাড়িতে আসার চেয়েও তোর কি এমন দরকারি কাজ আছে, একটু বল, আমিও শুনি। আমি তোমাকে বলতে পারবো না। দেখ, মাথা গরম করিস না, ভালোই ভালোই বাড়ি আসতে বলেছি, চুপচাপ বাড়িতে চলে আয়। আর এখন যদি তুই বাড়িতে না আসিস আর সবার সামনে আমাকে অপমানিত হতে হয়, তাহলে আমি আর তোকে জীবনও এই বাড়িতে ঢুকতে দেবো না, কথাটা মনে রাখিস। বাবা আমাকে আর কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিল, আর আমিও পড়ে গেলাম বিপদে। এখন যেতে পারবো না, আর না গেলেও হবে না। তনিষ্ঠ আমাকে এইভাবে চিন্তা করতে দেখে আমাকে জিজ্ঞাসা করলো, কিরে এমন করে কি চিন্তা করছিস? বাবা ফোন দিয়েছে। তো কাকা কি বললো? এখন বাড়িতে যেতে বলছে, আর এখন যদি বাড়িতে না যায় তাহলে আমাকে আর বাড়িতে ঢুকতে দেবে না। তো এত কি ভাবছিস, বাড়িতে চলে যা। কিন্তু তোকে অবস্থায় এখানে রেখে আমি যাবো কিভাবে? আমি এখন ভালো আছি, আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, তুই বাড়িতে চলে যা। কিন্তু কোনো কিন্তু না, আমারই উচিত হয়নি তোকে এইভাবে ডেকে আনা। শত হলেও কালকে তোর বিয়ে হয়েছে। আরে তুই মন খারাপ করছিস কেন? তুই তো আর ইচ্ছে করে ডাকিসনি। তুই যদি বিপদে না পড়তিস তাহলে তো আমাকে ডাকতিস না। হ্যাঁ, তাহলে এখন তুইও বাড়ি ফিরে যা। কিন্তু তোকে এখানে রেখে যায় কিভাবে? আমার চিন্তা তোকে আর করতে হবে না, আমি একটু পরে বাড়ি চলে যাব। আর কোনো সমস্যা হলে তুই তো আছিস, কল করে তোকে ডেকে নেব। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। হ্যাঁ যা। এরপর আর কি, তনুশ্রীর কাছ থেকে বিদায় নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু সময়ের মধ্যে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে সবার আগে বাবার সামনে পড়লাম। বাবার চেহারা দেখে মনে হচ্ছিল বাবা অনেক রেগে আছে। এত সময় লাগে আসতে? একটু বেশি দূরে ছিলাম, তাই আসতে একটু লেট হয়ে গেল। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়, সবাই নিচে অপেক্ষা করছে। আচ্ছা। বাড়িতে অনেক মানুষ থাকায় বাবা আমাকে তেমন কিছু বলতে পারল না। কোনো মতে নিচে রাগটা দমিয়ে রেখে কথাগুলো বলল। কিছু সময়ের মধ্যে আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। আমি নিচে আসার পর বউ ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেল। সব শেষে খাওয়া দাওয়া করে আমাকে আর আরোহীকে ওদের বাড়ি যাওয়ার জন্য বলা হলো। কিন্তু আমি তো আরোহীদের বাড়ি যাব না, তাই বাড়ির একপাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছি। তখন আরোহী আমাকে খুঁজতে খুঁজতে আমার সামনে এসে দাঁড়ালো। তুমি এখানে একা একা দাঁড়িয়ে রয়েছো কেন? মন চেয়েছে তাই। চলো, আমাদের যেতে হবে। কোথায় যাব? মা বাবা বলেছে তোমাকে আর আমাকে আমার বাবার বাড়িতে যেতে হবে। তোর সাথে আমি কোথাও যেতে পারবো না। এমন ভাবে বলো না, সবাই আমাদের নেওয়ার জন্য এসেছে। এখন যদি তুমি আমার সাথে না যাও তাহলে সবাই খারাপ ভাববে। আমি কি কাউকে নিয়ে আসতে বলেছি? না, কিন্তু এইটা তো বিয়ের নিয়ম। আমি এই বিয়ে মানি না, আর নিয়ম মেনে কি করব? দেখো, এইভাবে বলো না, না হলে সবাই কষ্ট পাবে। তো আমি কিছু বলতে যাব, হঠাৎ করে মা আমাদের মাঝে এসে হাজির হয়ে গেল। তোরা এখানে কি করছিস? তেমন কিছু না। সাগর, তুই এখনো তৈরি হয়ে আসিস নাই কেন? আমি তৈরি হব কেন? আরোহীর সাথে ওদের বাড়িতে যাবি না? না। সাগর, কালকে রাতে তুই আরোহীর সাথে যা করেছিস তা আমি কিন্তু এখনো তোর বাবাকে বলিনি। কিন্তু তুই যদি আরোহীর সাথে ওদের বাড়িতে না যাস তাহলে আমি তোর বাবাকে সব বলে দিব। আমি ওর সাথে কালকে রাতে কি করেছি তুই ভালো করেই জানিস তুই ওর সাথে কাল রাতে কি করেছিস। আমি আর কিছু না বলে আরোহীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলাম, আর আরোহী মাথা নিচু করে রইল। আরোহীর দিকে এমন ভাবে তাকিয়ে থেকে লাভ নেই, আরোহী তোমাকে কিছু বলার নেই। আমি সকালে ওর গায়ে হাতের ছাপ থেকে সবকিছু বুঝে নিয়েছি। এবার আমি নিশ্চুপ হয়ে মাথা নিচু করে রইলাম। তুই ভালো করেই জানিস আমাদের বাড়িতে কোনো পুরুষ কোনো মহিলার শরীরে হাত তুলে না, কিন্তু তুই যা করেছিস তা যদি আমি তোর বাবাকে বলে দেই তাহলে তোর কি হবে তা হয়তো আর বলে দিতে হবে না। আবারও আমি নিশ্চুপ হয়ে রইলাম। এখন এখানে মাথা নিচু করে না থেকে চুপচাপ তৈরি হয়ে আরোহীদের বাড়িতে চলে যা। আচ্ছা, কি আর করার,
মায়ের আদেশ পালন করার জন্য আমাকে তৈরি হয়ে আরোহীদের বাড়িতে যেতে হলো। কিন্তু আমি একা আরোহীদের বাড়িতে যাইনি, আমার সাথে আমার হারামি বন্ধুরাও গিয়েছে। কিন্তু দুঃখের কথা কি আর বলবো, আরোহীদের বাড়িতে ঢোকার পর ওরা আমাকে বলল, মামা তুই থাক, আমরা আসি। কেন, তোরা কোথায় যাবি? ওই যে সামনে ফুলগুলোর কাছে যাই, দেখি যদি একটু মধু পাই। মনে হয় না তোরা মধু পাবি। হ্যাঁ, নিজেদের পার্মানেন্ট ফুল পেয়ে গিয়েছো, আর এখন আমাদের এই কথা বলছো? আমার জায়গায় যদি তোরা থাকতি তাহলে বুঝতিস আমার ফুলের সাথে কতটা কাটাগুলো গাছ আছে। ভাই মাফ কর, তোর দুঃখের কথা শোনার মতো আমাদের হাতে সময় নেই, আমরা এখন যাই। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু ওদের আমার কাছে থেকে যেতে দেরি হয়নি। ওরা চলে যাওয়ার পর আমি আবার একা হয়ে গেলাম। যেহেতু আরোহী আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আর আমি এই বাড়িতে অনেকবার এসেছি, তাই এই বাড়ি আমি সবকিছু চিনি। তো আমি হাঁটতে হাঁটতে আরোহীতে রুমে গিয়ে বিছানায় একা একা বসে রইলাম। কথায় আছে, যার নাকি কেউ নেই তার মোবাইল আছে। তাই আমি আমার মোবাইলটা পকেট থেকে বের করে চালাতে লাগলাম। কিন্তু দুঃখের কথা কি আর বলবো, আমাকে কেউ একা থাকতে দিল না। একটু পরেই আরোহীর সব আত্মীয় বোনেরা আমার আশপাশে জড়ো হলো, আর ওদের পিছনে পিছনে আমার হারামি বন্ধুগুলো মুখ শুকনো করে এসে উপস্থিত হলো। ওদের এই অবস্থা দেখে আমার যে কি মজা লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না। তাই ওদের দেখা দেখি আমি আরোহীদের বোনের সাথে কথা বলছিলাম আর মিটিমিটি হাসছিলাম। কিন্তু ওদের সবগুলোর মুখ দেখে মনে হচ্ছিল ওরা মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছিল। কিন্তু আমার এই মিটিমিটি হাসি যে আমার আরোহীর বোনদের জন্য কাল হয়ে যাবে তা আমি ভাবতেই পারিনি। জয় এবং বাকিদের দেখিয়ে দেখিয়ে আমার সুন্দরী সুন্দরী শালীদের সাথে কথা বলতে আমার যে কি মজা লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না। জয় আর বাকিদের চেহারা দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওরা আমার কথা বলার কারণে অনেক রেগে আছে। তাই আমি ওদের ঘায়ে একটু লবণ দেওয়ার জন্য আরো জমিয়ে কথা বলতে লাগলাম। ওরা সবাই কোথায় নিজেদের গানে কি জানি বলে, ওরা সবাই কোথায় জেনে চলে গেল, আর আমিও শালীদের সাথে মনোযোগ দিয়ে কথা বলতে লাগলাম। কিন্তু হঠাৎ করে আবার যখন আমার চোখ দরজা দিকে গেল, তখন দেখতে পেলাম ওরা সবাই চলে এসেছে। কিন্তু হারামিরা একা আসেনি, ওদের সাথে আরোহীকেও সাথে করে নিয়ে এসেছে। আর আরোহী আমার দিকে কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আরোহীকে আরো রাগানোর জন্য আমি আমার শালীদের সাথে আরো জমিয়ে হেসে হেসে কথা বলতে লাগলাম। তার সাথে লুকিয়ে লুকিয়ে আরোহীর চেহারা দেখতে লাগলাম। লুকিয়ে লুকিয়ে যখন আরোহীর চেহারা দেখছিলাম, তখন দেখলাম আরোহী রেগে একটা বোমের মতো হয়ে গেছে। এই অবস্থায় আরোহীর মুখ দেখে যে হাসি আসছিল না তা বলে বোঝাতে পারবো না। কিন্তু সব হাসি আটকিয়ে আমি শালীদের সাথে আরো বেশিক্ষণ কথা বলতে লাগলাম। হঠাৎ করে খেয়াল করলাম আরোহী শাড়ির আঁচল কোমরে গুজে দিয়ে ঘরের এক কোনায় চলে গেল। সেখানে গিয়ে আরোহী কিছু একটা খুঁজতে লাগলো। আমি আর সেদিকে নজর না দিয়ে কথায় মন দিলাম। একটু পর দেখি আরোহী হাতে ঝাড়ু নিয়ে আমার সামনে এসে উপস্থিত হয়েছে। আমি আরোহীকে এই অবস্থা থেকে কিছুটা অবাক হলাম। দিদি, তুমি হাতে ঝাড়ু নিয়ে এখানে দাঁড়িয়ে রইলে কেন? দেখছিস না ঘরটা কত নোংরা হয়ে আছে, তাই পরিষ্কার করতে আসলাম। কিন্তু ঘর তো পরিষ্কারই আছে, তুমি নোংরা কোথায় দেখছো? বিছানার উপরে। কিন্তু এখানে তো আমরা বসে গল্প করছি। আমার চলে যাওয়ার পর তুমি বিছানা গুছিয়ে রেখো। না, আমি এখনই বিছানা পরিষ্কার করব। ঠিক আছে শালীরা, চলো আমরা বাইরে গিয়ে গল্প করি, আর তোমার দিদি এখানে বিছানা গুছিয়ে রাখুক। হ্যাঁ হ্যাঁ চলেন। ঠিক আছে চলো। কথাটা বলেই আমরা বেরিয়ে যেতে লাগলাম। কিন্তু হঠাৎ করে আরোহী আমার সামনে চলে আসলো, আর আমি বুঝে গেলাম আমার কপালে খারাপ কিছু আছে। কারণ আরোহীরা কেমন তা আমার থেকে ভালো আর কেউ জানে না। দেখতে দেখতে আমার শালীরা দরজার সামনে পৌঁছে গেল, কিন্তু আরোহীর কারণে আমি আমার জায়গা থেকে কোথাও যেতে পারলাম না। আমার শালীরা দরজার সামনে গিয়ে দেখে আমি এখন আরোহীর সামনে দাঁড়িয়ে আছি, তাই আমাকে বলল, জিজু তুমি ওখানে দাঁড়িয়ে রইলে কেন? চলো ড্রয়িং রুমে যাই। আমি তো যে না, ও তোদের সাথে এখন আর যাবে না। কেন দিদি, জিজু যাবে না কেন? আমি বলেছি তাই। তোদের কোনো সমস্যা আছে? না না, আমাদের আবার কি সমস্যা? তাহলে এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা এখান থেকে। আরোহী, আমি বলছিলাম কি। চুপ, তুই এখন আর একটা কথাও বলবি না। এত সময় ধরে অনেক কথা বলেছিস।
কি রে, তোদের না বললাম এখান থেকে যেতে, তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ যাচ্ছি। আরে আরে, তোমরা মন খারাপ করছো কেন? তোমার দিদির হয়তো তোমার জিজুর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাই তোমাদের চলে যেতে বলেছে। কিন্তু আমরা কিন্তু ফ্রি আছি, তোমরা চাইলে আমার সাথে কথা বলে সময় পার করতে পারো। ঠিক আছে, চলুন তাহলে আপনাদের সাথে গল্প করি। হ্যাঁ হ্যাঁ চলো। ওরা যাওয়ার সাথে সাথে আরোহী দরজা বন্ধ করে ঝাড়ু দিয়ে আমার দিকে আসতে লাগলো। কি রে, ওরা চলে যাওয়াতে তোর বুঝি খুব কষ্ট হচ্ছে? তোকে না বলেছি আমাকে আর কখনো তুই করে বলবি না। যদি আরোহীকে দেখে ভয় করেছিলাম, তবুও মনে কিছুটা সাহস এনে বললাম। আরে রাখ তোর তুই তুকারি, আগে বল তুই এত সময় ওদের সাথে কি করছিলি? কথা বলছিলাম। তা তো দেখতেই পেরেছি, কিন্তু আমি জানতে চাচ্ছি কি এমন কথা বলছিলি যা হেসে হেসে বলতে হলো? না মানে মানে আরোহীকে দেখে ভয়ে ভয়ে আমি এক পা এক পা করে পিছনে যাচ্ছি, আর আরোহী হাতে ঝাড়ু নিয়ে আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। কি মানে মানে করছিস? যা বলার পরিষ্কার করে বল। বলবো, কিন্তু আগে তুই রাক্ষসীর মতো তাকানো বন্ধ কর। কি, আমি রাক্ষসী? হ্যাঁ, তুই রাক্ষসী। আমি রাক্ষসী আর আমার বোনেরা বুঝি সুন্দরী? তার বলতে এক একটা যে এত সুন্দরী তা ভাষায় প্রকাশ করা যাবে না। দাঁড়া, দেখাচ্ছি তোকে কে সুন্দরী আর কে রাক্ষসী। কথাটা বলেই আরোহী আমার দিকে জোর করে এগিয়ে আসলো, কিন্তু আমার কাছে আসার আগেই ধরাম করে একটা শব্দ হলো। কিসের শব্দ সেটা নিশ্চয়ই বুঝতে পারেননি। আরে ভাই, এই রাক্ষসী নিজের কাপড় নিচের বাইরে পেঁচিয়ে আমার উপর পড়েছে, আর আমি বিছানার উপর, তাই এরকম শব্দ হলো। তারপর আর কি, ছবির মতো একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তো আরোহী যখন আমার উপর শুয়ে শুয়ে আমার চোখের দিকে তাকিয়েছিল, তখন বাহির থেকে আমার শাশুড়ির কণ্ঠস্বর ভেসে আসলো। আরোহী, কোথায় তুই? এইদিকে আয়, একটু দরকার আছে। এই, শাশুড়ি মা ডাকছে। ডাকতে দাও, আমি যাব না। কেন? অনেকদিন পর মনের একটা আশা পূর্ণ হয়েছে, তাই আমি চাই আরো কিছু মুহূর্ত এইভাবে কাটাতে। সব চাওয়া যে সবসময় পূরণ করতে নেই, কিছু চাওয়া পরের জন্য বাঁচিয়ে রাখতে হয়। আমার মধ্যে এত ধৈর্য নেই। তাহলে ধৈর্য ধরতে শেখো। আচ্ছা, একটা কথা বলবে? কি কথা? আরোহী আমার বুকের মধ্যে শুয়ে রয়েছে, আর আমি আরোহীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুমি আমার সাথে এতদিন এমন ব্যবহার করলে কেন? আরোহীর কথা শুনে হঠাৎ করে পুরনো কথা মনে পড়ে গেল। যদিও কিছু সময়ের জন্য আমি সেসব কথা ভুলে গিয়েছিলাম, সেই সব মনে পড়তেই আমি আরোহীর মাথায় হাত বোলানো বন্ধ করে দিলাম। কি হলো বলো? আরোহী, মা তোকে ডাকছে, মার কাছে যা। হঠাৎ আবার কি হলো? আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে কেন? ভালো লাগছে না, তুই এখন মার কাছে যা। কেন? তোমার কি কোনো জায়গায় কষ্ট হচ্ছে? কষ্ট হবে না? তোর মতো একটা আটার বস্তা আমার শরীরের উপর থাকলে আমার কষ্ট হবে না? তোকে আরাম লাগবে নাকি? কি, তুই আমাকে আটার বস্তা বললি? হ্যাঁ বলেছি। কি করবি তুই? তুই একটু আগে আমাকে রাক্ষসী বললি, আর এখন আটার বস্তা বলছিস? তোকে আমি আজকে ছাড়বো না। আরোহী, কোথায় গেলি মা? হ্যাঁ মা, আসছি। এখনকার মতো মা তোকে বাঁচিয়ে দিল, কিন্তু পরে আর তোকে ছাড়বো না। উফ বাবা, কি বাঁচলে না বাঁচলাম। আরোহী চলে যাওয়ার পর একটা দীর্ঘশ্বাস নিয়ে দেখতে দেখতে সেদিনের রাতটা হয়ে গেল। খাওয়া দাওয়া করে সবাই যার যার মতো ঘুমোতে চলে গেলাম। আমি আর আরোহী রুমে ঘুমোতে গেলাম। সেই বিকেলের পর থেকে আরোহী অনেক কাজ করেছে, তাই এখন আর আরোহী আমার সাথে কোনো রকম ঝগড়া না করে শান্তিতে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে গেল। আমাদের আরোহীদের বাড়িতে আজকের দিন থেকে কালকে বিকেলে বাড়িতে যাওয়ার কথা। তো বেলা বাজে 10টা। আমি পরমানন্দে ঘুমিয়েছিলাম, আর আরোহী কোথায় তা আমি জানি না। হঠাৎ করে মোবাইলের শব্দে আমার আনন্দের ঘুমটা ভেঙে গেল, কিন্তু আমি আমার ফোন ধরে কিছুটা অবাক হলাম, কারণ আমার মোবাইলে ফোন আসেনি। তারপর হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি কিছু দূরে আরোহীর মোবাইল রয়েছে, যার মেসেজের কল সেই মোবাইল থেকে এসেছে। এমনই আরোহীকে কোথাও দেখছি না। সাধারণত
আমি কারোর মোবাইল ধরা পছন্দ করি না, কিন্তু আজকে আমার কি হলো জানি না। আমি আরোহীর মোবাইল হাতে নিয়ে মেসেজটা দেখতে লাগলাম। মেসেজটা দেখে আমার চোখ থেকে ঘুম উধাও হয়ে গেল, তার সাথে হাত পা প্রায় অবশ হয়ে আসছিল। এর মধ্যেই কখন যে আমার হাত থেকে আরোহীর মোবাইলটা বিছানায় পড়ে গেছে তা আমি নিজেও জানি না। আরোহীর অবিশ্বাসের ঘেরা থেকে বেরিয়ে যে বিশ্বাস করতে শুরু করেছিলাম, তেমনই আবার সেই অবিশ্বাসে ফিরে যেতে হবে। আপনারা হয়তো ভাবছেন আমি এসব কি বলছি আর কেনই বা বলছি। আসলে মেসেজটা এমন কিছু ছিল যার জন্য আমাকে এসব বলতে হচ্ছে। আরোহীর মোবাইলে মেসেজ নীল করেছিল, আর মেসেজটা ছিল এমন: আরোহী, আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। তুমি সাগরের সাথে বিয়ে করার জন্য সবাইকে যে মিথ্যা কথাটা বলেছ, আশা করি সবাই তা বিশ্বাস করেছে। তুমি আমাকে এতদিন লুকিয়ে থাকতে বলেছিলে, তাই আমি লুকিয়েছিলাম, কিন্তু এখন আর তোমাকে না দেখা থাকতে পারছি না। এমন মেসেজ দেখলে কেউ বা থাকতে পারবে আপনারাই বলুন? বিছানায় বসে বসে চোখের জল মুছছিলাম, তখন বাথরুম থেকে কারোর বের হওয়ার শব্দ আমার কানে আসলো। তাই আমি তাড়াতাড়ি করে আরোহীর মোবাইল আগে জায়গায় রেখে আমার কাঁথা গা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম যে আসলে কে আসলো। দেখতে পেলাম আরোহী বাথরুম থেকে এসে মোবাইলে কি জানি করলো, তারপর ব্যালকনি থেকে চলে গেল। আমি বিছানায় বসে দেখতে পেলাম আরোহী ব্যালকনি থেকে কারোর সাথে কথা বলছে। কিছু সময় দেখার পর আমার চোখটা ঝাপসা হয়ে আসলো, তাই আমি বিছানায় আর বসে না থেকে বাথরুমে চলে গেলাম। চোখ মুখে জল দিয়ে কিছু সময় পর আমি বাথরুম থেকে বেরোলাম। বাথরুম থেকে বের হওয়ার পর সরাসরি আরোহীর সামনে পড়লাম। তুমি আমাকে দেখে তোরা ঘাবড়ে যাচ্ছ কেন? এখানে কি অন্য কারো থাকার কথা ছিল নাকি? না না, কে থাকবে? আচ্ছা, তুমি ঘুম থেকে উঠলে কখন? তুমি যখন ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিলে তখন। কি? এ তো অবাক হওয়ার কি আছে? না না, কিছু না। কিছু না হলেই ভালো। তারপর আমি আর আরোহীকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলাম, আর বিকেল 4টা বাজার অপেক্ষা করতে লাগলাম। আরোহী যদি আমাকে সত্যি ভালোবেসে থাকে আর এইসব যদি মিথ্যা কথা হয়, তাহলে আরোহী কখনো নীলের সাথে দেখা করতে যাবে না। কিন্তু আমার সব ধারণা ভুল প্রমাণিত করে আরোহী 4টা বাজার 10 মিনিট আগে কোনো এক কাজের কথা বলে আরোহী বাড়ি থেকে বের হয়ে গেল। নীল আরোহীকে যে পার্কে দেখা করতে বলেছে তা আরোহীদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের পথ। কিন্তু এবার আমি আর আগের মতো ভুল করতে চাই না, তাই আমিও আরোহীর পিছু নিয়ে আরোহীর পিছনে পিছনে পার্কে চলে গেলাম। পার্কে এদিক ওদিক ঘুরতে লাগলাম, কিন্তু কোথাও ওদেরকে দেখতে পাচ্ছি না। হঠাৎ করে পার্কের এক কোনায় ওদের দূর থেকে দেখতে পেলাম নীল আরোহীর হাত ধরে কিছু একটা বলছে, কিন্তু কি বলছে তা আমি শুনতে পারছি না। তাই ওদের কথা শোনার জন্য আমি একটু সামনে গিয়ে গাছের আড়ালে দাঁড়ালাম, যাতে ওরা আমাকে না দেখতে পায় আর আমি ওদের কথা শুনতে পারি। তখনই আমি শুনতে পেলাম, আরোহী, তোমার হঠাৎ কি হলো? এইসব বলছো কেন? তুমি যদি কাজটা এখন না করো তাহলে তোমার সব পরিশ্রম বিফলে যাবে। কাজ? তুই কোন কাজের কথা বলছিস? কেন, আমরা দুজনে মিলে যে পরিকল্পনা করেছিলাম তাকে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? পরিকল্পনা? কোন পরিকল্পনার কথা বলছিস? ইস, এই কয়েকদিনে সাগর তোমার উপর কি এমন জাদু না করেছে যার ফলে তুমি দেখি সবকিছু ভুলে গিয়েছ। সাগর আমার উপর জাদু করবে কেন? আর তুই এইসব কি বলছিস? একটু পরিষ্কার করে বল, আমি কিছুই বুঝতে পারছি না। কেন, তোমার মনে নেই আমি আর তুমি তোমার বিয়ের আগে পরিকল্পনা করেছিলাম যে তুমি সাগরের সাথে ভালোবাসার নাটক করে সাগরকে বিয়ে করবে, তারপর কোনো একদিন ওকে বিষ খাইয়ে মেরে ফেলবে, এরপর সাগরের মা বাবার কাছে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে দেবে। যদি ওনারা লিখে দিতে না চায় তাহলে কোনো এক পরিকল্পনা করে ওনাদের সবাইকে মেরে আত্মহত্যা দেখিয়ে দেব, যার জন্য তুমি সবাইকে বললে আমি জেলে ছিলাম আর আমিও এতদিন লুকিয়ে থাকলাম। সবশেষে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। এমনকি সাগরের ওই বোনটা, নাম কি জানি? হ্যাঁ, মনে পড়েছে, নিধি। ওকে পতিতালয়ে বিক্রি করে দেব, এতে কিছু টাকাও আয় হবে। কি? এইসব তুই কি বলছিস? আমি তোর সাথে পরিকল্পনা কবে করলাম? আরোহী, তুমি এসব কি বলছো? তুমি এত তাড়াতাড়ি এত কিছু ভুলে গেলে কিভাবে? আমি তোর সাথে কোনোদিন এইসব নিয়ে কথাই বলি নাই যখন, তাহলে এইসব ভুলে যাওয়ার কথা আসছে কোথা থেকে?
আরোহী, তুমি এসব কি বলছো? আমরা না সেদিন এই পরিকল্পনা ভার্সিটিতে বসে বসে করলাম? ভেবেছিলাম আজকে আরোহীকে নীলের সাথে ষড়যন্ত্র করতে হাতে নাতে ধরবো, কিন্তু ওরা দুজন আমার পরিবারের সাথে আর বিশেষ করে আমার আদরের বোনকে নিয়ে এত নোংরা ষড়যন্ত্র করেছে। আমাকে যদি ওরা মেরে ফেলতে চাইতো, বাবার সব সম্পত্তি নিতে চাইতো, তাহলে আমাকে বলতো, আমি তো লিখে দিতাম। কিন্তু আমার পরিবার আর আদরের বোনকে নিয়ে এত নোংরা ষড়যন্ত্র না করলে পারত। শুনেছি লোভে পড়লে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়, আর আজকে তা দেখেও নিলাম। এইসব কথাই ভাবছিলাম আর এক পা এক পা করে সেখান থেকে চলে আসছিলাম, কারণ ওদের কথা শুনে ওদের সামনে যাওয়ার মতো অবস্থা এখন আর আমার নেই। এই মুহূর্তে ওদের দুজনের সাথে আমার ঠিক কি করা উচিত তা আমার মাথায় আসছে না। উল্টো আমার চোখ দিয়ে অনবরত জল বেরিয়ে পড়ছে। কত চেষ্টা করেছি যাতে হাত দিয়ে জলগুলো আটকানোর, কিন্তু না, আমার চোখের জলও আজকে আমার সাথে বেইমানি করে বসলো। ওরা আমার অবাধ্য হয়ে গেল। ছেলেদের নাকি কান্না করতে হয় না, কিন্তু আমার চোখের জল তা বুঝছে না। তাই আমি হাত দিয়ে চোখের জল বুঝতে বুঝতে পার্কের গেট দিয়ে বেরিয়ে যেতে লাগলাম। অন্যদিকে আমি চলে আসার পর ওরা কি করেছে চলুন দেখে আসি। এত সময় এসব কি বলে এখন আবার পাগলের মতো হাসছিস কেন? কারণ আমি সফল হয়েছি। সফল? কি কাজে সফল হয়েছিস? তোর জীবন নরক বানিয়ে দিতে আমি সফল হয়েছি। কিভাবে? সেটা তুই বাড়িতে জল পড়েই জানতে পারবি। আমি জানি বিয়ের পর তোকে সাগর তোকে এখনো স্পর্শ করে দেখেনি, কারণ সেই দিন ওর মনে যে বিষ ভরে দিয়েছিলাম, তারপর সাগর তোকে স্পর্শ তো দূরের কথা, তোর মুখও দেখতে চাইবে না। কি করেছিস তুই যার জন্য সাগর এতদিন আমার সাথে খারাপ ব্যবহার করেছে? তোদের বিয়ের আগে সাগরকে জয় নাকি ওকে ফোন করে বলেছে যে তুই আমাকে জেলে পাঠিয়েছিস। সেই সত্য কথা নাকি মিথ্যা কথা তা জানতে এসছিস, আর আমিও বলে দিয়েছি এইসব কিছু মিথ্যা কথা। তুই আমার সাথে এমন কিছু করিসনি, এমনকি কিছুদিনের মধ্যে আমরা পালিয়ে বিয়ে করব। কুত্তা, তোকে আমি ছাড়বো না। আজকে তোর জন্যই আমার সংসারে সুখ নেই। আমার গলা ছাড়, তাছাড়া তুই আমার কিছু করতে পারবি না। সাগরকে ওই দোষ দেওয়ার পর কতটা না কাজ করতো, তার চেয়ে বেশি কাজ করেছে আজকে দিলাম তাতে। মানে তোর সংসারে সুখ আসার যে পথটা ছিল, আজকে আমি সেটাও বন্ধ করে দিলাম। নিশ্চয় আরো কিছু বলবে, কিছু বুঝতে পারছি না। আমার ভালোবাসা অস্বীকার করার আর আমাকে জেলে পাঠানোর ফল তুই এখন হাড়ে হাড়ে পাবি। আমার মনে হয় না আজকে যা করলাম তারপর সাগর তোকে কোনোদিন আপন করে নেবে। কি করেছিস? আর সাগর আমাকে আপন করে নিবে না এটা তুই এত বিশ্বাস নিয়ে বলছিস কি করে? নীল কিছু বলার আগেই জয়, জয়া এবং বাকির ওদের সামনে এসে উপস্থিত হয়ে যায়। আরোহী, সাগর পার্ক থেকে চলে গেল, আর তুই এখনো ওর সাথে দাঁড়িয়ে কথা বলছিস কেন? সাগর পার্ক থেকে চলে গেল মানে? সাগর তো আমার সাথে পার্কে আসে নাই। কি বলছিস তুই? আমরা দেখলাম সাগর এই মাত্র পার্ক দিয়ে বেরিয়ে গেল। কথাটা শোনার পর আরোহী অবাকে নীলের দিকে তাকালো। ঠিক তখনই দেখতে পেল নীল মিটমিট হাসছে। আরোহীর আর বুঝতে অসুবিধা হলো না এত সময় নীল ওইসব কথা কেন বলছিল। আমি যখন ওদের চোখের আড়াল করে গাছের আড়ালে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম, তখন নিশ্চয় নীল আমাকে দেখে ফেলেছিল। তাই তখন নীল আমাকে দেখিয়ে দেখিয়ে ওইসব কথা বলে আমার মনে আরোহীর প্রতি বিষ পড়ে দিল। আরোহী এইসব ভেবে পার্কের গেটের দিকে এক দৌড় দিল, কারণ আরোহী আগের বারের মতো এবারও বিনা কারণে শাস্তি পেতে চায় না। আরোহী যখন দৌড়ে যাচ্ছিল তখন সেটা থেকে নীল ইচ্ছে মতো হাসছিল। জয়, রাজু আর শিয়াম ওর হাসি থেকে শুরু করে দিল ওকে ইচ্ছে মতো মারা। কিছু সময়ের মধ্যেই ওরা নীলের খারাপ অবস্থা করে দিল। জয়া, ঋতু আর পূজা ওদের তিনজনকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ওরা তিনজন ওদের তিনজনকে সরাতেই পারছে না। অন্যদিকে আমি এইসব কথা ভাবতে ভাবতে কখন যে পার্কের গেট দিয়ে বের হয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েছি তা আমি নিজেও জানি না। হঠাৎ আমাকে পিছন থেকে সাগর বলে কেউ একজন ডাক দিল। সেইটাকে আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। কে ডাক দিয়েছে
তা দেখার জন্য পিছনে তাকাতেই দেখলাম আরোহী আমার দিকে দৌড়ে আসছে। ওইসব শোনার পর আরোহীর মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে, তাই আমি ডান পাশে আগের অবস্থায় ঘুরতে লাগলাম। কিন্তু যখন আমি ঘুরছিলাম তখন দেখতে পেলাম আমার ডান পাশ থেকে গাড়ির লাইটের মতো কিছু একটা লাইট এসে আমার চোখে পড়ল। তার সাথে গাড়িটা অনেক জোরে হর্ন পাচ্ছে আর আমার দিকে ছুটে আসছে। আমার আর বুঝতে অসুবিধা হলো না আমার সেই সময় চলে এসেছে। অবশ্য ভালো হয়েছে, এইসব বিশ্বাসঘাতকদের মাঝে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। এইসব ভেবে আমি আর গাড়ির সামনে থেকে সরলাম না, চোখ বন্ধ করে সেখানে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু হঠাৎ করে কি একজন আমাকে অনেক জোরে ধাক্কা দিয়ে রাস্তার মাঝ থেকে রাস্তার অপর পাশে পাঠিয়ে দিল। আর তার সাথে গাড়ির সাথে কিছু একটা বাড়ি খাওয়ার শব্দ আমার কানে আসলো। রাস্তাটা পাশে ছোট ছিল এবং আমাকে জোরে ধাক্কা দেওয়া হয়েছিল, তাই রাস্তার ওপাশে গিয়ে কিছু একটার সাথে বাড়ি খেয়ে আমার কপালে কিছুটা কেটে গেল। কাটা কপালে হাত দিয়ে চোখ খুলে রাস্তা দিকে তাকালাম, কে নিজের জীবন বিপদে ফেলে আমাকে বাঁচালো তা দেখার জন্য। কিন্তু আমি হয়তো একটু দেরি করে ফেলেছিলাম, তাই আমার আগেই অনেকে তাকে ভিড় করে ফেলেছে। আমিও তাকে দেখার জন্য কপালে হাত দিয়েই ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করলাম। সেখানে গিয়ে তো আমি অবাক, কারণ আরোহী রাস্তায় পড়ে রয়েছে আর আরোহীর শরীর থেকে রক্ত বেরোচ্ছে। আর তার সাথে আরোহী চোখ দিয়ে জানি কাকে খোঁজার চেষ্টা করছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আরোহী নিজের জীবন বাঁচিয়ে রেখে আমার জীবন কেন বাঁচালো? আরোহী আমাকে আর আমার পরিবারের সবাইকে মারতে চায়, তাহলে আমাকে বাঁচালো কেন? আচ্ছা, এমন তো নয় যে নীল আমাকে সেই সময় দেখে ফেলেছিল আর আমাকে শুনিয়ে শুনিয়ে সবকিছু মিথ্যে কথা বলল। তখন আমার মাথায় আসলো আরোহী তখন বারবার বলছিল ও নীলের কথা কিছু বুঝছে। এইগুলো মিথ্যে কথা হলে হয়তো নীল আগে আমাকে যা বলেছে তাও মিথ্যে কথা ছিল। তার মানে আমি এতদিন আমার আরোহীকে ভুল বুঝে শুধু কষ্টই দিয়েছি। আসলে আরোহীর কোনো ভুল ছিল না। এইসব ভাবতে ভাবতেই আমার চোখ দিয়ে জল বের হয়ে গেল। তারপর আরোহীর দিকে তাকিয়ে দেখি আরোহী এক হাত উঁচু করে আমার দিকে বাড়িয়ে রেখেছে। এটা দেখার সাথে সাথে আমি আরোহীর কাছে দৌড়ে গিয়ে আরোহীর মাথা আমার পায়ের উপর নিয়ে রাস্তার পাশে বসে পড়লাম। সাগর, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। নীল নীল যা যা বলল সবকিছু মিথ্যা কথা। আরোহী, আমি তোকে বিশ্বাস করি। আমি জানি আমার আরোহী আমার সাথে এমন কিছু করতে পারে না। এতদিন তোমাকে অনেক জ্বালিয়েছি, কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তুই এসব কি বলছিস? তুই তো আমার সাথে কিছু করিসনি, উল্টে আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি। তুই আমাকে ক্ষমা করে দিস। সাগর, আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে? কি ইচ্ছা? আমাকে একবার ভালোবাসি বলবে? জানো, তোমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য আমি সেই কবে থেকে অপেক্ষা করে আছি। ভালোবাসি, ভালোবাসি, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। কথাটা বলি আমি আরোহীকে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। অন্যদিকে জয় এবং বাকিরা নীলকে প্রায় আধমরা করে ফেলেছিল, তবু ওরা নীলকে ছেড়ে দিচ্ছে না। হঠাৎ ওরা রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টের শব্দ শুনতে পেল। শব্দ শুনে ওদের মনে একটা অচেনা ভয় এসে জড়ো হলো, তাই ওরা নীলকে সেখানে রেখে দৌড়ে রাস্তায় চলে গেল। রাস্তায় গিয়ে দেখে রাস্তার মাঝে ভিড় জড়ো হয়ে গেছে। ওরা কোনো মতে ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখে আমি আরোহীকে জড়িয়ে ধরে রাস্তায় বসে কান্না করছি। জয় আমাদের সামনে এসে আরোহীর মুখের সামনে গিয়ে নিঃশ্বাস চেক করে দেখতে পেল আরোহী এখনো জীবিত আছে। রাজু, তাড়াতাড়ি একটা গাড়ির ব্যবস্থা কর, আরোহী এখনো নিঃশ্বাস নিচ্ছে। আমি গাড়ি দাঁড় করাচ্ছি, তোরা আরোহীকে নিয়ে আয়। রাজু ভিড় ঠেলে একটা গাড়ির ব্যবস্থা করলো। অন্যদিকে জয় আরোহীকে নেওয়ার জন্য আমার কাছে আসলো, কিন্তু জয়কে আমি আরোহীকে ধরতে দিলাম না। উল্টে আমি নিজেই আরোহীকে কোলে নিয়ে গাড়ির দিকে যেতে লাগলাম। আরোহী, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তোমার আমি কিচ্ছু হতে দেবো না। এখন যদি আমি মরি তাহলে আমার যে খুশি আর কেউ হবে না, কারণ আমি এখন তোমার হৃদয়ের সবচেয়ে কাছে আছি। চুপ, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না। আরোহীর মুখে হাত দিয়ে মাথা হালকাভাবে নাড়ালো। তারপর আরোহীকে আর কোনো কথা বলতে না দিয়ে আরোহীকে নিয়ে সরাসরি হাসপাতালে চলে গেলাম। ডাক্তার আরোহীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর জয় এবং বাকিরা আমার কাছে আসলো। সাগর,
জানি তুই এখনো আরোহীর উপর রেগে আছিস, কিন্তু বিশ্বাস কর আরোহী কোনো দোষ করেনি। আমি চুপ করে আছি। আজকে আরোহী যখন নীলের সাথে কথা বলতে যায় তখন আমরাও আরোহীর সাথে যাই। আরোহী আমাদের কল দিয়ে পার্কে আসতে বলে যাতে প্রমাণ করতে পারে ও সত্যি কথা বলেছে। আরে সেই দিন তোকে নীল জেলের সম্পর্কে যা বলেছিলাম না, সেগুলো সব মিথ্যে কথা। হ্যাঁ জানি। আমি কি করে? যে মেয়ে নিজের জীবন বাঁচিয়ে রেখে আমার জীবন বাঁচায়, সে যাই করুক না কেন কোনো আমার ক্ষতি করতে চাইবে না, এইটুকু আমি জানি। আমার কথা শোনার পর ওরা সবাই চুপ হয়ে গেল, কারণ এরপরে কি বলতে হবে তা হয়তো ওরা জানে না। এইভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। সেদিন গাড়ির ড্রাইভার ব্রেক করার চেষ্টা করেছিল, যার কারণে অ্যাক্সিডেন্টটা বেশি গুরুতর হয়নি। এখন আরোহী অনেকটা সুস্থ আছে। এখন আমি আমার আরোহীকে এক মুহূর্তের জন্য দূরে রাখি না। শুধু তাই নয়, আমাদের মাঝের সব ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে, শুধু একটা ছাড়া, আর ওই একটা হলো তনুশ্রী। আরোহী এখনো হাসপাতালে আছে, আর তাকে সব কাজ আমি নিজেই করি। ভাত খাইয়ে দেওয়া, ওষুধ খাইয়ে দেওয়া, এগুলো। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে ম্যাডাম মুখ ফুলে বসে রয়েছে। যাই একটু তার রাগ ভাঙিয়ে খাবারটা খাইয়ে দিই, না হলে আবার ওষুধ খেতে পারবে না। কি ম্যাডাম, মুখ ফুলে বসে রয়েছেন কেন? এমনি। তাহলে ভাত খেয়ে নিচ্ছেন না কেন? আমি খাবো না। কেন? মন চায় না। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। না, আমি তবুও খাবো না। তুই যা এখান থেকে। আমি কোথায় যাব? কেন? যার সাথে এত সময় কথা বললি তার কাছে যা। আমি আবার কার সাথে এত সময় কথা বললাম? তনুশ্রীর সাথে। তুই কি মনে করেছিস আমি কিছু জানি না? এই রে, গেলাম আমি। কি বিড়বিড় করছিস? যা বলার পরিষ্কার করে বল। কে এই তনুশ্রী? তার সাথে তোর কি সম্পর্ক? সবকিছু বল। বলবো, আগে তুমি খাবারটা খেয়ে নাও, তারপর। না, আগে শুনবো তারপর খাবো, তার আগে খাবো না। ও তোমাকে কিছু বলতে পারবে না, যা বলার আমি বলছি। একটা কথা বলে রাখি, তনুশ্রী আমাদের সাথে পড়ে, তাই আরোহী তনুশ্রীকে আগে থেকে চেনে। তাহলে তুই বল। আমি সাগরের শুধু বান্ধবী, এর চেয়ে বেশি কিছু না। যদি বান্ধবী হতো তাহলে বিয়ের পর দিনই ওকে দেখা করতে নিয়ে যেতিস। কোনো এক কারণে তোমাদের বিয়েতে আমি আসতে পারিনি, তাই পরের দিন তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ করে রাস্তায় আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তাই একজন আমার মোবাইল দিয়ে সাগরকে ফোন করে। আরোহী নিশ্চুপ হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে, আর আমি মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছি। আর আজকে আমি ওকে ফোন দিয়েছিলাম তোমাকে বাড়িতে নিয়ে গেছে নাকি হসপিটালে আছো তা জানার জন্য, তাকে যাতে তোমার সাথে দেখা করতে আসতে পারি। ও হ্যাঁ। তারপর ওরা তনুশ্রী আমাদের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। সরি। কেন? এতদিন তোমাকে শুধু শুধু ভুল বোঝার জন্য। কোনো ব্যাপার না, আমিও তোমাকে কত ভুল বুঝেছি। এখন লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নাও। খাইয়ে দাও। আমার আর কি করার, মহারানীর আদেশ, তাই খাইয়ে দিতে লাগলাম। দেখতে দেখতে আরো কিছুদিন চলে গেল। এখন আরোই অনেকটা সুস্থ। একদিন আমার সব বন্ধুরা, দুই পরিবারের সবাই হাসপাতালে এসে উপস্থিত হলো। কি ব্যাপার, তোমরা সবাই আজকে একসাথে? তোদের দুজনের জন্য একটা সুখবর আছে, তাই ভাবলাম একসাথে এসেই তোদের জানাই। বাবা, কি সুখবর? আমরা কালকেই আরোহীকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যেতে পারবো। আর কি? আর পরশু তোমরা দুজন 1 মাসের জন্য বিদেশে যাবে। কেন? হানিমুনে। ওদের কথা শুনে আরোহী আর লজ্জা পেয়ে গেল। আরোহীকে তো লজ্জা পেতে দেখে সবাই চলে গেল। আর আমি আরোহীকে বললাম, এই শুনে গেলে তো, মা বাবা কি বলে গেল? তাহলে কিন্তু পরশু থেকে কাজে লেগে পড়তে হবে। যা, তুমি না। আরোহী লজ্জা পেয়ে আমাকে হালকাভাবে মারতে লাগলো, আর আমি আরোহীকে বুকের মধ্যে জড়িয়ে দিলাম। দেখতে দেখতে পরশুদিন চলে আসলো। আজকে বিদেশ যাচ্ছি, আশা করি খুব তাড়াতাড়ি সুখবর নিয়ে ফিরবো। যাতে সুখবর আনতে পারি তার জন্য প্রার্থনা ও দোয়া করিয়েন। হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো
আর একটা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।